বেশি ভালো লাগে এবং বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। কেন বলছি, আমরা ছোটবেলায় যখন আরব্য রজনী, বিভিন্ন টিভি সিরিজ আমরা দেখেছি এবং মুভি দেখেছি, সেখানে আমরা দেখেছি আরব্য আলাদিনের চেরাগের কি আশ্চর্য রকমের ক্ষমতা। সেখানে একটা দৈত্য বের হয়, সেই দৈত্যের কাছে আমরা যা চাই তাই পাওয়া যায়। এই কম্পিউটারকে যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, যদি আমরা একে প্রপারলি ঘষা দিতে পারি, তাহলে এখান থেকেও সেই আলাদিনের দৈত্য বের হয় এবং আমরা আমাদের মনের আশা যেটা বলি সেটা পূরণ করতে পারে। কিভাবে পারে? এখন আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে অনেক ফ্রিল্যান্সার আছে। একসময় আমাদের কাছে মনে হতো যে ফ্রিল্যান্সার শুধুমাত্র আমরা শুনতাম, গল্পের মতো লাগতো আমাদের কাছে, কেউ 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা ইনকাম করে। বাট এটা আপনাদের আশপাশে খোঁজ নিলেও দেখতে পারবেন যে অনেক ফ্রিল্যান্সার এখন বাংলাদেশে আছে, যারা শুধুমাত্র এই কম্পিউটারকে ব্যবহার করে, এই যন্ত্রটাকে ব্যবহার করে প্রতি মাসে 10 লাখ বা আরো মোর ইনকাম করছে। এবং যারা এটাকে আরো বৃহৎ আকারে নিতে পারছে, একটা কোম্পানি আকারে, তারা করোড় করোড় টাকা এখান থেকে উপার্জন করছে। কেন, কিভাবে পারছে? এই যন্ত্রটাকে ব্যবহার করে। তো এই যন্ত্রটাকে যদি আমি আলাদিনের চারাক বলি, কোনোভাবে এটা মিথ্যা না। তো আমাদেরকে জানতে হবে এটার ব্যবহারটা কি, আমরা কিভাবে এই ব্যবহারটা করব। এবং ঘষা দেওয়ার মানেটা হচ্ছে আমরা এর কাছে কিভাবে দক্ষ হব, এবং সেই দৈত্যের কাছে আমরা যদি মেসেজটা দিতে চাই আমাদের, তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষতাটা লাগবে। মানে আমাদের ইংলিশে প্রাইমারি যে কমিউনিকেশনে যে আমাদের কিছু ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, সেটা আমাদের জানতে হবে। তো সেটা যদি আমরা জানি, সো আমরাও এটাকে ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পারি, সম্মানের সাথে উপার্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের ছিল হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার, হার্ডওয়্যার হচ্ছে কিছু যন্ত্র, যে আমরা যে মনিটর দেখি, আমরা কিবোর্ড দেখি, আমরা মাউস দেখি, আমরা একটা কম্পিউটার কেস যখন খুলি সেখানে মাদারবোর্ড থাকে, যেগুলো আমরা দেখতে পারি, টাচ করতে পারি, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। কিন্তু এই যন্ত্রগুলোকে চালানোর জন্য, যন্ত্রগুলো কিন্তু আমি যদি ডিরেক্ট অর্ডার করি আমার কথা শুনবে না। এই যন্ত্রগুলো চালাই হচ্ছে সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের ইনপুটটা দিই, আমরা আমাদের অর্ডারটা করি, যন্ত্রটা সেই অনুযায়ী পারফর্ম করে। এখানে যে হার্ডওয়্যারের কথা বলা আছে, কিছু উদাহরণ দেওয়া আছে: ক্যাবিনেট কেস, মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ, কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলা। আর সফটওয়্যার বলতে আমরা যেগুলোকে সাধারণত সবসময় দেখি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার। 2 রকমের হয়, একটা উইন্ডোজ সফটওয়্যার আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। সফটওয়্যার গুলোকে কখনোই আমরা দেখতে পারি না, টাচ করতে পারি না, শুধুমাত্র আমরা ফিল করতে পারি, বা আমরা হয়তো তারা লুকটা দেখতে পারি, ইন্টারফেসটা দেখতে পারি, বাট ভিতরে কিভাবে কাজ হয় সেটা আমরা দেখতে পারি না। হ্যাঁ, যেটা বলেছিলাম যে আমাদের সফটওয়্যারটা 2 রকমের হয়ে থাকে, যে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার বা উইন্ডোজ, আর একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। উইন্ডোজের কাজ হচ্ছে আমাদের যে যন্ত্র যেটা আছে, যে প্লাস্টিক বা টিন হোক, সেটা সেটা অ্যালুমিনিয়াম হোক, এই যে যে যন্ত্রগুলোর সমন্বয়ে আমাদের কম্পিউটারটা তৈরি, সেই যন্ত্রগুলোর সাথে বোঝাপড়া করে হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সে ফর এক্সাম্পল উইন্ডোজ 7, উইন্ডোজ 10, লিনাক্স। কারণ আমাদের ইউটিলিটি সফটওয়্যার যেগুলো আছে, যেমন আমাদের ওয়ার্ড, উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ইউজ করবো, এক্সেল ইউজ করব, আমরা এই ওয়ার্ড এক্সেল দিয়ে যদি কোনো কমান্ড যন্ত্রকে দিই, যন্ত্র কিন্তু শুনবে না। যন্ত্র বলবে, ভাই তুমি কে, আমি তোমাকে চিনি না। ও তখনই শুনবে যখন আমরা তাকে আমাদের সিস্টেম সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে যখন আমরা তাকে কমান্ডটা দিব, যন্ত্র শুধুমাত্র তখনই আমাদের কথা শুনবে। এখানে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, স্লাইডটা দেখলে আপনি বুঝবেন যে হার্ডওয়্যার হচ্ছে করে থাকে। দেখেন, হার্ডওয়্যারের চারপাশে হচ্ছে সিস্টেম সফটওয়্যার, তার মানে হার্ডওয়্যারের সাথে বোঝাপড়া করে হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার ধারণ করে সমস্ত ধরনের ইউটিলিটি সফটওয়্যার গুলো ধারণ করে সিস্টেম সফটওয়্যার। কম্পিউটার কেজ,
কম্পিউটার কেজ হচ্ছে যেটা আমরা বাইরে থেকে দেখি। কম্পিউটার কেসটা সাধারণত এরকম হয়, যারা আমরা ডেস্কটপ থেকে জয়েন করেছি তাদের ডেস্কটপটা এরকম হয়। একটা ফ্রন্ট সাইডে একটা পাওয়ার অন বাটন থাকে, রিস্টার্ট বাটন থাকে, আর কিছু পোর্ট থাকে, কিছু ইউএসবি পোর্ট, সাউন্ডের পোর্ট, এক একটাতে এক এক রকম থাকে। আর বিহাইন্ডে বা পিছনে এরকম একটা লুক আমরা দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের পোর্ট থাকে, ফ্যান থাকে, আমাদের পাওয়ার বা কানেকশন দেওয়ার জন্য পোর্ট থাকে। এখানে লেখা আছে, আপনার ভিডিওটা পেয়ে যাবেন, পরে বিস্তারিত দেখে নেবেন। আর যখন আমরা এই কম্পিউটারের কেসটা ওপেন করি তখন ভিতরে আমরা এরকম দেখতে পাই। এখানে যেটা আছে, ডিভিডি বার্নার আছে, ফ্যান থাকে, একটা মাদারবোর্ড থাকে। সবচেয়ে বড় কথা, এই কেজের ভিতরে যে মেইন যে আমাদের কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা সমস্ত রকমের যত ইউটিলিটি আমাদের ছোট ছোট যে পার্টস আছে বা হার্ডওয়্যার আছে সমস্ত কিছুকে ধারণ করে এই মাদারবোর্ড। এই মাদারবোর্ড সমস্ত কিছুর সাথে কানেকশন করে আমাদেরকে কম্বাইন ওয়েতে একটা আমাদের কাজ করার সুযোগ দেয়। সে ফর এক্সাম্পল, এখানে হার্ড ডিস্ক থাকে। ইউজুয়ালি হার্ড ডিস্কের কাজ হচ্ছে ডাটা ধারণ করা। বাট আমি যদি ডিরেক্ট হার্ড ডিস্কে ডাটা ধারণ করাতে যাই বা কোনো ডাটা আমি সেখানে কপি পেস্ট করতে চাই, করতে পারবো না। আমাকে অবশ্যই মাদারবোর্ডের মাধ্যমেই এই হার্ড ডিস্কে আমাকে ডাটা কপি করতে হবে, আবার ডাটা সেখান থেকে রিড করতে হবে। তো প্রত্যেকটা কোম্পানি, সেখানে আমাদের র্যাম আছে, গ্রাফিক্স কার্ড আছে, সিপিইউ আছে। তো সমস্ত কম্পোনেন্ট ধারণ করে এই মাদারবোর্ড, এবং ধারণ করে এই সমস্ত কম্পোনেন্টকে কাজের জন্য উপযোগী করে তোলে। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটা ডিভাইস হচ্ছে র্যাম এবং রম। যে র্যামটা হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি, রিড অনলি মেমোরি। শুধু এটাতে শুধুমাত্র আপনি ডাটাটা, কাজের সময় ডাটাটা আমাদের এখানে থাকে। সে ফর এক্সাম্পল, আমরা যখন কম্পিউটারটা অন করি, অন করার সময় দেখবেন উইন্ডোজ যখন ওপেন হয়, আমরা যদি ইউটিলিটি সফটওয়্যার কোনো ওপেন না করি তাহলে র্যামে কিন্তু কোনো কিছুই থাকে না। আমরা উইন্ডোজ ওপেন করার পরে যখন একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, একটা গ্রাফিক্স এর একটা সফটওয়্যার ওপেন করি, তখন ওই ফাইলটাই শুধুমাত্র র্যামে এসে আমাদের কাজ করার উপযোগী হয়। আমরা যখন কোনো কাজ শেষে আমাদের ডেস্কটপ বা সফটওয়্যার ল্যাপটপটাকে ক্লোজ করে দেই, তখন কিন্তু র্যামের কোনো মেমোরি আর থাকে না, সব ডিলিট হয়ে যায়। আমি এক্সাম্পল দিয়েছিলাম গত সপ্তাহে এরকম ভাবে, যে আমরা যখন কোনো একটা ডাইনিং টেবিলে খেতে বসি, ডাইনিং টেবিলে বড় বড় ডিশে আমাদের রাইস থাকে, সেখানে আমাদের সবজি থাকে, মুরগি থাকে, মাছ থাকে। আমার প্লেটে খালি থাকে, আমি সব বড় ডিশ থেকে আমি রাইস নেই, আমি মাংস নেই, দেন আমি সবজি নিয়ে আমার প্লেটে নিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করি। তা আমার যখন খাওয়া দাওয়াটা শেষ হয়ে যায়, আমার প্লেটটা খালি হয়ে যায়, আমার প্লেটের কাজও শেষ হয়ে যায়। তো র্যামটা হচ্ছে একই রকম। যতক্ষণ আমার কম্পিউটারে আমি কাজ করব, কোনো ইউটিলিটি সফটওয়্যার ওপেন করে রাখবো, ততক্ষণে তার কাজ আছে। আর যখনই আমি কম্পিউটার ক্লোজ করে দেব, সে আর কোনো কিছু থাকে না। যে কারণে তাহলে থাকে না, আমরা যে কাজগুলো করলাম এতক্ষণ, সেই কাজগুলো আমরা রাখবো কোথায়? এই কাজগুলো পার্মানেন্টলি আমরা রাখি হচ্ছে হার্ড ডিস্কে বা রমে, যেটা আমরা মোবাইলে যেটাকে আমরা রম নামে চিনি আমরা। তো স্বাভাবিকভাবে, তো হার্ড ডিস্ক হচ্ছে আমাদের সমস্ত কাজগুলোকে আমরা যেখানে রাখবো যে মেমোরিতে, সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক। এখান থেকে যদি আমি না মুছি বা ডিলিট না করি, তাহলে এই ডাটা আর কখনো ডিলিট হয় না। তো আমরা যখনই কোনো কাজ করব, কোনো ফাইল ওপেন করব, আমাদের প্রাইমারি কাজ থাকবে সাথে সাথেই সেটাকে হার্ড ডিস্কের কোনো একটা জায়গাতে সেভ করে নেওয়া। কেননা যদি কোনো কারণে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেভ না করলে ফাইলটা আবার পুনরায় পাবো না। এই হার্ড ডিস্কের বা মেমোরিতে ডাটাটা কিভাবে স্টোর হয়, আমরা যখন আমাদের মনিটরে যখন আমরা 0 1 2 3 4 দেখি নাম্বারগুলো বা ABCD দেখি,
কম্পিউটার কিন্তু এইভাবে এবিসিডি হিসেবে সে ডাটাটাকে রাখে না। কম্পিউটার হার্ড ডিস্ক বা তার মেমোরির যে কাজের সিস্টেম, সে শুধুমাত্র 0 অথবা 1 চিনে, এর বাইরে এবিসিডি সে চিনে না। বাট আমাদের কাজের সুবিধার্থে আমরা আমাদের সে আমাদেরকে 1 2 3 এবিসিডি হিসেবে দেখায়, বাট তার ভিতরে ডাটাটা স্টোরেজ হয় 0 0 1 1 এভাবে। সে ফর এক্সাম্পল আপনার স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন 0 1 2 3, 0 বাইনারিতে হয় 4টা 0, মানে কম্পিউটার 0 কে ও 4টা 0 হিসেবে রিড করে এবং সেভাবেই ও ডাটাটা স্টোর করে। একইভাবে যখন আমরা 1 দেখবো, ও 3টা 0 একটা 1, এভাবে ডাটাটাকে ও প্রসেস করে। যখন আমি এ দেখবো, এটাকে ও ডাটা প্রসেস করবে 1 0 1 0 দিয়ে। তার মানে কি, কম্পিউটারে হার্ড ডিস্কে বা মেমোরিতে ডাটাটা থাকবে শুধুমাত্র 0 অথবা 1 হিসেবে। তাহলে কম্পিউটার কি পরিমাণ ডাটা বা হার্ড ডিস্কে কি পরিমাণ ডাটা রাখতে পারে, তার নিজস্ব একটা ক্যাপাসিটি আছে। আমি চাইলেই তাকে আমার ইচ্ছা মতো আমি তাকে ডাটা দিতে পারবো না। আমরা যখন কোনো ফ্ল্যাট কিনতে যাই, আপনারা দেখবেন ফ্ল্যাটের একটা মেজারমেন্ট হয়, যে সেখানে পার স্কোয়ার ফিট 1000 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট হিসেবে ফ্ল্যাটগুলো কেনা বেচা হয়। তার মানে কি, যে ফ্ল্যাটের স্কোয়ার ফিট যত বেশি, তার স্টোরেজ তত বেশি, তার দামও তত বেশি হয়ে থাকে। এই হার্ড ডিস্কের বেলায় একই একই রকম। দেখেন এখানে, এই যে আমরা 0 লিখতে যে 4টা 0 লাগলো কম্পিউটারের ভাষায়, বা 1 লিখতে যে 3টা 0 একটা 1 লাগলো কম্পিউটারের ভাষায়, 0 মানে হচ্ছে 4টা বিট, এক একটাকে এগুলো বিট বলে। তা 0 মানে 4টা বিট, 1 মানেও 4টা বিট। এই 4টা বিট আমরা যখন দেখুন 8টা বাইট মিলে, এরকম 8টা বিট মিলে একটা বাইট হবে। তার মানে যদি আমরা 0 0 লিখি, 0 0 লিখতে কত বিট জায়গা নিবে, কত বাইট জায়গা নিবে, 1 বাইট, এবং সেটা 8 বিট। যদি আমি আবারও বলছি, যদি আমি 0 0 আমার কম্পিউটারের স্ক্রিনে আমি লিখি, তাহলে সেটা বিটের হিসাবে হবে 8টা বিট, কারণ সেটা 8টা 0 নিয়েছে। যে একটা 0-র জন্য 4টা 0, এবং আরেকটা 0-র জন্য আরো 4টা 0, 8টা বিট। এই 8টা বিট মিলে একটা বাইট হয়। একইভাবে 1024 বাইট মিলে একটা কিলোবাইট হয়, 1024 কিলোবাইট মিলে 1 মেগাবাইট হয়, 1024 মেগাবাইট নিয়ে 1 গিগাবাইট হয়, 1024 গিগাবাইট নিয়ে 1 টেরাবাইট হয়। তার মানে আমরা বুঝলাম যে হার্ড ডিস্কের মেগাবাইট বা গিগাবাইট যত বেশি হয়ে থাকে, তার ধারণ ক্ষমতা বেশি, তত বেশি সেখানে আমরা তত বেশি ডাটা স্টোরেজ করতে পারবো। আর যেটার যত কম, সেখানে কম জায়গা পাবো আমরা। স্বাভাবিকভাবে যেটার স্পেস বেশি, তার দামটাও একটু বেশি হয়ে থাকে হার্ড ডিস্কের। এরপরে বলেছিলাম যে মাউস, একটা কম্পিউটারে যারা আমরা ডেস্কটপ ইউজ করি, মাউস দেখতে এরকম হয়। একটা লেফট বাটন থাকে আর একটা রাইট বাটন থাকে, লেফট কি এবং আরেকটা রাইট কি থাকে। তো কম্পিউটার ভাষায় আমরা যখন ট্রেনিং এ যাব, চলতে থাকবে, আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা বলবো কোনটা, বলবো যে রাইট কি চাপেন, তারপর বলবো যে এখন লেফট কি, হ্যাঁ। এবং একটা স্ক্রোল থাকে, স্ক্রোল যে আপনি ঘুরিয়ে একটা ফাইলের উপরে বা নিচে যেতে পারেন। কম্পিউটার মেইনটেনেন্স, গত সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে সংক্ষিপ্ত আকারে বলি। কম্পিউটার একটা যন্ত্র, এর যে যত ভালো মেইনটেনেন্স করবেন, তার এই ডিভাইসটা আপনাকে বেশি যত তত ভালো সার্ভিস দেবে। এবং ভালো সার্ভিস দেওয়ার জন্য তাকে রেগুলার মেইনটেনেন্স করতে হয়, মানে ভালো একটা ক্লিন জায়গাতে তার রাখতে হবে। যত সম্ভব একটা, যাতে অতিরিক্ত গরম জায়গায় রাখা যাবে না, যেখানে ডাস্ট বেশি, ধুলোবালি বেশি, সেখানে রেখে কাজ করা যাবে না। যেখানে অ্যানিমেল আসার প্রবণতা আছে, সেখানে আমরা রাখতে পারবো না। যেখানে ডিরেক্ট সূর্যের আলো আসে, সেখানে ইউজ না করাটাই ভালো। যখন আমরা মনিটর বা ল্যাপটপের যে মনিটরটা আছে, ডিসপ্লেটা আছে, সেটা ধরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব না, ক্যারি করব না। এবং বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। আমরা যখনই কোনো ডেস্কটপের কেসিংটাকে একটা ওয়ালের সাথে যদি আমি লাগিয়ে রাখি পিছনের সাইডটা, কারণ পিছন দিয়ে কিন্তু ডেস্কটপের ওই ক্যাসিং এর বাতাস বের হয়, একটু জায়গা রাখবো এয়ার সার্কুলেশনের জন্য।
সিমিলারলি যখন আমরা কোনো ল্যাপটপ ইউজ করব, ল্যাপটপটা কিন্তু ইউজুয়ালি ল্যাপটপের যে পিছনের পাশ, সেখান দিয়ে কিন্তু এয়ার সার্কুলেশনটা হয়ে থাকে। এই ফ্যান যদি না থাকতো আমরা একটা কম্পিউটার 4-5 মিনিটের উপরে চালাতে পারতাম না বা অনই হতো না। তো যখনই আমাদের ভিতরে কোনো ডেস্কটপ চলে বা ল্যাপটপ চলে, প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে কিন্তু ফ্যান আছে এই সিস্টেমটাকে কুল রাখার জন্য। তো যথাযথ এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রাখতে হবে। তো ল্যাপটপ বলেছিলাম যে কখনোই আমরা বেডে রেখে কাজ করবো না, মানে কোনো তুলতুলে বা নরম জায়গায় রেখে কাজ করা যাবে না, তাহলে ওই এয়ার সার্কুলেশনের জায়গাটা বন্ধ হয়ে যায়। একটা হার্ড জায়গার উপরে রাখলে এয়ার সার্কুলেশনটা ভালো হয়। হাউ টু ইউজ পেন ড্রাইভ। আমরা যখনই একজনের ডাটা আরেকজনে আমরা শেয়ার করতে চাই, কয়েকভাবে করা যায়। যদি ফাইলটা ছোট হয়, আমরা আমাদের ফ্রেন্ডকে বলি, ভাই তুমি আমার মেইলে পাঠিয়ে দাও ডাটাটা। মেইলে একটা ক্যাপাসিটি থাকে, 20 বা 25 মেগাবাইটের উপরে পাঠানো যায় না। অনেক সময় আমাদের বড় বড় মুভি থাকে, সফটওয়্যার থাকে, সেগুলো আমরা পেন ড্রাইভ ইউজ করে ডাটাটা একজন আরেকজনের সাথে শেয়ার করে নিই। একটা পেন ড্রাইভ দেখতে এরকম হয়, দেখুন। ল্যাপটপের যে পোর্টে আমরা এই পেন ড্রাইভটা ঢুকাবো, সেখানে সেটাকে বলে ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের যদি আপনি দেখেন, একটা ল্যাপটপ এটা দেখাচ্ছি আমি, ইউএসবি পোর্টের দেখেন অর্ধেকটা অংশ ব্লক থাকে, আর একটা বার এসে সেখানে দেখা যায়, এখানে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন। একইভাবে পেন ড্রাইভেরও কিন্তু যে পোর্ট আমরা ঢুকাবো, সেখানেও কিন্তু দেখবেন অর্ধেকটা একটা বার দিয়ে সেটা বন্ধ থাকে। তার মানে আপনি যে পেন ড্রাইভের যে অর্ধেকটা খালি থাকে, আপনাকে কিন্তু ওই যখন আমি ল্যাপটপের ইউএসবি পোর্টে ঢুকাবো, যে পার্টটা অর্ধেক যে অর্ধেক আছে বা বার অর্ধেক আছে, সেই সেট দিয়ে ঢুকাতে হবে। অনেক যদি এটা প্রপারলি ঢুকাতে না পারে, অনেকে আমি দেখেছি যে ইউএসবি পোর্টটাই নষ্ট করে ফেলে। তো আমরা একটু সতর্কতা হব ঢুকানোর সময়, এবং এভাবে আমরা পেন ড্রাইভটা ইউজ করবো। আর প্রেজেন্টেশন যখন শেষ হবে, তখন ডাটাটা কিভাবে আমাদের পেন ড্রাইভে নিব এবং পেন ড্রাইভ থেকে আমরা আবার রিড করব, সেটা আমরা দেখে নেব। কানেক্টিং পিসি উইথ প্রজেক্টর অর লার্জ মনিটর। দেখুন, আমরা সবার বাসায় যারা আমরা ট্রেনিং এ আছি, ধর আমরা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে সবাই আজকে জয়েন করেছি। বাট আমরা সব কারো বাসায় যদি প্রজেক্টর থেকে থাকে, বা প্রজেক্টর তো কম থাকে, বা আলাদা বড় টিভি থাকে আমাদের, 40 ইঞ্চি, 55 বা মোর দেন 100 ইঞ্চি, তো আমরা চাইলেই আমাদের এই ল্যাপটপ বা ডেস্কটপটাকে আমাদের প্রজেক্টরে কানেক্ট করে বড় স্ক্রিনে আমরা মুভি দেখতে পারি, আমরা কাজ করতে পারি। আর অফিস আদালতে সবচেয়ে যেটা বেশি লাগে, প্রজেক্টরে প্রেজেন্টেশনটা। কিন্তু একটা প্রজেক্টর বা একটা বড় মনিটর আমরা কিভাবে একটা পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করবো, সেটা আমি দেখাচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ল্যাপটপ বা ডেস্কটপের এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই পোর্ট এরকম হয়ে থাকে। আপনারা কি আমার টেকনিক্যাল টিম আমাকে একটু কনফার্ম করবেন, কার্সার কি দেখা যাচ্ছে কিনা আমার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে এই যে একটা এইচডিএমআই পোর্ট, এটা হচ্ছে আমার ল্যাপটপে, যদি ল্যাপটপটা যখন আছে ক্লাস শেষ হবে, একটু আশপাশে দেখবেন, আইদার কারো রাইট সাইডে থাকে, কারো লেফট সাইডে থাকে, এরকম একটা পোর্ট, আপনি এইচডিএমআই পোর্ট আপনি দেখতে পারবেন। এই এইচডিএমআই পোর্টে প্রজেক্টরের সাথে যে কেবল এইচডিএমআই কেবল থাকে, একটা কেবল এখানে কানেক্ট করাই দেবেন। আবার আরেকটা কেবল আপনার যে বড় টিভি স্ক্রিনটা আছে বা আপনার প্রজেক্টর আছে, সেখানে আরেকটা এইচডিএমআই পোর্ট আছে। এইচডিএমআই কানেক্টরটা যেরকম হয় আমি পাশে দেখিয়ে দিচ্ছি। এইচডিএমআই কেবলের সাথে এরকম দুই সাইডে দুটো কানেক্টর থাকে। একটা সাইড আপনার ল্যাপটপে বা ডেস্কটপে লাগিয়ে দিবেন, আরেকটা সাইড আপনার লার্জ স্ক্রিন মনিটর বা প্রজেক্টরে লাগিয়ে দিবেন। লাগালেই কিন্তু আপনার এটা স্ক্রিনটা অন হয়ে যাবে না, আপনি প্রজেক্টরে দেখতে পারবেন না। দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এই উইন্ডোজ কি, আমি এখন কার্সার দিয়ে যে কিটা দেখাচ্ছি, এটা বলে উইন্ডোজ কি বলে এটাকে। এই উইন্ডোজ কি দিয়ে দেখেন
F8 একটা কি আছে, একটা মনিটর আর একটা তার পিছনে আরেকটা স্ক্রিন দেওয়া আছে, প্রজেক্টর স্ক্রিন দেওয়া আছে। এই দুই, আপনি যখন, আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি, একটু শর্ট করে নিয়ে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। দেখুন, আমি আমার ল্যাপটপ থেকে আমি উইন্ডোজ কি, আরেকটা কথা, ওই পাওয়ার পয়েন্ট প্রজেক্টরের যে আমাদের যে ফাংশনাল কিগুলো আছে, এই কিগুলো কিন্তু এক একটা কম্পিউটারে এক একটা কিবোর্ডে ডিফারেন্ট থেকে থাকে। আমি প্রেজেন্টেশনে যেটা দেখিয়েছি আপনাদেরকে, সেটাতে কিটা আছে F8 এ, বাট আমি যে ল্যাপটপ নিয়ে কাজ করছি সেটাতে আছে F10। আপনাদের কিন্তু আপনাদের যে আপনাদের যে ডেস্কটপ গুলো আছে বা ল্যাপটপ গুলো আছে, সেখানে হয়তো অন্য কোনো কিতে থাকতে পারে, বাট সিম্বলটা মোর অর লেস সেম। এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, আমি যখন এই উইন্ডোজ কি চাপ দেব আর এই কিটা চাপ দেব, দেখুন তখন কি আসে। আপনারা আমার স্ক্রিন যদি দেখে থাকেন, তাহলে দেখতে পাবেন সেখানে আমার কিছু অপশন চলে আসছে। তার ভিতরে একটা আছে, প্রথম যেটা আছে, পিসি স্ক্রিন অনলি। মানে মানে হচ্ছে আপনি শুধুমাত্র এই অবস্থা যদি থাকে, আপনি আপনার ভিডিও বা অডিও বা ফাইলটা শুধুমাত্র আপনার ডেস্কটপ বা ল্যাপটপে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে এখনো যায় নাই। দেখেন স্ক্রিনটা একটু ব্লার করে দেওয়া আছে বা ওয়াটারমার্ক করে দেওয়া আছে। যখন আমি ডুপ্লিকেট চাপ দিব, এই ডুপ্লিকেট চাপ দেওয়ার সাথে সাথে দেখুন, এখানে একই সাথে আপনার কম্পিউটারের মনিটরেও দেখাবে, আবার সেটা প্রজেক্টরে চলে যাবে। আর যখন আমি এক্সটেন্ডেড বাটনটা চাপ দিব, তখন দ্রুতই চলবে। আমি যে কন্টেন্টটা দেখাবো তার কিছু অংশ অর্ধেক হয়ে আমার মনিটরে দেখাবে, বাকি অংশটা আমার প্রজেক্টরে বা লার্জ মনিটরে দেখাবে। আর যদি আমি সেকেন্ড স্ক্রিন অনলি চাপ দিই বা প্রেস করি, তাহলে এই ভিউটা শুধুমাত্র আমরা প্রজেক্টরেই দেখতে পারবো। হ্যাঁ, তারপরে বলেছিলাম যে একটা কিবোর্ড কিভাবে হয় আমাদের। কিবোর্ডটা, একটা ল্যাপটপের কিবোর্ড সাধারণত এরকম হয় যে সেখানে উপরের সাইডে যে কি গুলো থাকে সেগুলোকে আমরা ফাংশনাল কি বলি। তারপর নিচের রোতে যে কি গুলো থাকে এগুলো হচ্ছে নাম্বার কি। মাঝখানে হচ্ছে টাইপিং এর জন্য অ্যালফাবেট কি বলে থাকি এগুলো। আর এগুলো হচ্ছে কিছু স্পেশাল কি থাকে আমাদের, যেগুলোর বিভিন্ন কাজ আছে। একটু পরে যখন আমরা ওয়ার্ডে ঢুকে যাব, তখন আমরা এগুলো সম্বন্ধে ডিটেল জানবো। তার ভিতরে ফাংশনাল কি যেগুলো আছে, ফাংশনাল কি কাজগুলো আমি একটু বলে দিই। ফাংশনাল কি যেগুলো আছে আমাদের, এই F1 থেকে শুরু করে F10 পর্যন্ত, 12, F12 পর্যন্ত ইউজুয়ালি থাকে। যখনই F1 এ কি হয় দেখুন, আমি এখান থেকে একটু মিনিমাইজ করলে, আমি কিন্তু এখন পাওয়ার পয়েন্টে আছি। পাওয়ার পয়েন্টে থাকা অবস্থায় যদি আমি আমার কিবোর্ডের F1টা চাপ দিই, মানে F1 চাপ দিলে দেখুন, আমি F1 চাপ দিয়েছি, এই ফাংশনটা আমার এখানে চলে আসছে, পাওয়ার পয়েন্ট হেল্প। মানে হচ্ছে আপনি যে ফাংশনে থাকেন না কেন, যদি আপনি F1 ফাংশনাল কি F1টা চাপ দেন, তো F1 প্রেস করার আগে আপনাকে যেটা করতে হবে, আমাদের নিচের সারিতে, একদম কিবোর্ডের নিচের সারিতে দেখবেন FN একটা কি আছে, লেফট সাইডে নিচে থাকে। এফ, এটা একটা ফাংশনাল, এই FN কিটা চাপ দিয়ে যদি আমি F1টা চাপ দিই, তাহলে এটা চলে আসবে হেল্প। মানে হচ্ছে আমি যে সফটওয়্যারে যখন থাকি না কেন, সেই সফটওয়্যার যদি আমার কোনো হেল্পের দরকার পড়ে, আমি বুঝতেছি না কাজটা আমি কিভাবে করব, সেটা পাওয়ার পয়েন্ট হোক, ওয়ার্ড হোক, এক্সেল হোক, গ্রাফিক্যাল সফটওয়্যার হোক, তো আপনাকে হেল্প করার জন্য ও চলে আসে। বাট আপনাকে ওকে তখন গুগলে যেভাবে সার্চ করি, এখানে আমি একইভাবে সার্চ করতে পারি যে আমি
সে ফর এক্সাম্পল আমি পাওয়ার পয়েন্টে প্রিন্ট অপশনটা আমি বুঝতেছি না। আমি এখানে লিখলাম প্রিন্ট, জানি না পাওয়ার পয়েন্টে কিভাবে প্রিন্ট করে। আমি সেটা যদি আমার হেল্পের দরকার পড়ে তাহলে আমি এখান থেকে হেল্পটা নিতে পারি। সেখানে দেখো ডিটেল বলে দিয়েছি। যেহেতু ওর ভাষা ইংলিশ, তো ইংলিশটা না বুঝলে একটু আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। তো আপনি একটা পাওয়ার পয়েন্টে কিভাবে প্রিন্ট করতে পারি সেখান থেকে সেটা দেখিয়ে দিয়েছে। তো F1 এর কাজ হচ্ছে আমরা যখন যে সফটওয়্যারে থাকবো সেই সফটওয়্যারে যদি আমরা কোনো কিছু আমাদের হেল্পের দরকার পড়ে সার্চ অপশনে গিয়ে সেটা আমরা খুঁজে নিতে পারবো। F2 তে কি হয় দেখুন, আমি একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম আমি দিলাম এ বি আমার বাংলাদেশ ফাউন্ডেশন, এন্টার চাপ দিলাম। আমি অনেকভাবে সেদিন দেখিয়েছিলাম যে একটা ফোল্ডার আমরা কিভাবে তৈরি করতে পারি, একটা জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। F2 কাজ হচ্ছে কোনো ফাইল বা ফোল্ডারের রিনেম করা। দেখুন আমি এটাকে একটু সিলেক্ট করে নিলাম। এবার কিন্তু আমি এখানে আর চাপবো না, আমি কিবোর্ড থেকে চাপবো ফাংশনাল কি প্লাস F2। দেখুন এটা এখন রিনেম হবার জন্য বা হিট হবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি এটা এখন লিখলাম যে এটা দিলাম, এটা রিনেম হয়ে গেল। F2টা আমরা ইউজ করি কোনো ফাইল ফোল্ডার রিনেম করার জন্য, আমরা F2টা ইউজ করে থাকি। আর বাকি যে কিগুলো আছে সেগুলো এক একটাতে এক একটা কাজ হবে, যখন আমরা যে সফটওয়্যারে কাজ করব তখন দেখিয়ে দিব। তবে ইউজুয়ালি যে কাজ ফাংশনাল কি যে কাজগুলো হয়, আরেকটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে। F5 আমি এখন একটা ব্রাউজারে আছি, তো আমি যদি F5টা চাপ দিই, এই দেখেন ব্রাউজারটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। তার মানে যখন আমি যেখানে থাকবো সেখানে থেকে যদি আমি F5টা চাপ চাপ দিই তাহলে সেটা রিফ্রেশ হয়ে যাবে। যখন আমি একটা ক্রোম ব্রাউজারে আছি, ক্রোম ব্রাউজারকে যদি আমি রিফ্রেশ করতে চাই, দুইটা করা যায়। এই জায়গাটা ক্লিক করে আমরা করতে পারি, আবার আমার কিবোর্ড থেকে F5 চেপে আমরা একই কাজ করতে পারি। তো আমরা যখন ডেস্কটপে থাকবো তখন যদি আমি F5 চাপি, দেখুন আমার পুরো স্ক্রিনে যে ফাইল এবং ফোল্ডার গুলো ছিল সব কিন্তু একবার চলে গিয়েছিল, আবার এসেছে। তার মানে রিফ্রেশ হয়ে গেছে, যে রিফ্রেশটা আমরা মাঝে মাঝে এখান থেকে করে থাকি। একই কাজ আমরা F5 চাপ দিলে একই কাজ করবে। এটা ইউজুয়ালি সব কম্পিউটার বা ল্যাপটপ একই থাকে F5। এবং এক একজনের ফাংশনাল কি গুলাতে দেখবেন সিম্বল দেওয়া আছে বিভিন্ন ধরনের। সেখানে দেওয়া আছে যে মাইক্রোফোন যদি আমরা মিউট করতে, সাউন্ড যদি আমরা মিউট করতে চাই সেটা করা যায়, যদি আমরা সাউন্ড বাড়াতে চাই কমাতে চাই। তো যে সিম্বল গুলো দেওয়া আছে কির উপরে, সিম্বল গুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে কোন কির কি কাজ। তবে এটা সব কিবোর্ডে সেম থাকে না, আপনার কিবোর্ডে যেরকম আমারটাতে হয়তো অন্যরকম থাকে। আরেকটা ফাংশনাল কির আরেকটা কাজ হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা। আমরা মোবাইলে যেমন আমাদের স্ক্রিন প্রিন্ট নিয়ে থাকি, স্ক্রিনশট নিয়ে থাকি, তেমন করে আমরা আমাদের এই ডেস্কটপে বা কম্পিউটারেরও স্ক্রিনশটটা নিতে পারি। কিভাবে পারি আমরা সেটা দেখবেন সবার কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে। তো সংক্ষিপ্ত ভাবে এটা লেখা থাকে। আমারটাতে যে আমি যে ল্যাপটপ ইউজ করছি সেখানে লেখা আছে PRTSC, মানে হচ্ছে প্রিন্ট স্ক্রিন। তো প্রিন্ট স্ক্রিন যদি এটা যদি প্রেস করে দেখুন কি হয়। ফর এক্সাম্পল আমরা এই স্ক্রিনটা আমি স্ক্রিনশটটা নিয়ে নিব, তখন আমি আমার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটা চাপ দেব। চেপে এটা হয়েছে কিনা আমি বুঝবো। আমি কিন্তু এখানে কোনো সিগন্যাল দেয় না হয়েছে কিনা, আমি বুঝতে পারি কি করে। দেখুন চলে আসছে, আমি স্যার একটা পেন তালা তালা নিয়েছিলাম। নামে কেউ একজন স্ক্রিন শেয়ার করছেন।
আমি আব্দুস যখন শাকুর কন্ট্রোল আব্দুল শাকুর নামে একজন স্ক্রিন শেয়ার করছেন, আপনি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন। আমরা করতে পারি। আব্দুস শাকুর, আপনি মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করছেন, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করুন, তা নাহলে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি যখন পেইন্টে এটা পেস্ট করেছি একইভাবে আমরা এটা ওয়ার্ডে স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আব্দুল সাবুর নামে কেউ একজন স্ক্রিন শেয়ার করার কারণে সমস্যাটা হচ্ছে। আপনারা কেউ স্ক্রিন শেয়ার করবেন না, স্যার ব্যতীত আর কেউ স্ক্রিন শেয়ার করবেন না। এখানে স্যারের স্ক্রিন, স্যার যে স্ক্রিন শেয়ার চলে দেখতেছেন আপনারা, সেটা পিন করে রাখুন। ফাংশনাল সবাই স্যারের স্ক্রিনটা আমরা জেনে পিন নিলাম করে রাখুন। যে কিভাবে কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশটটা নিতে হয়। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। অন্য যে কাজগুলো আছে আমরা যখন যে প্রোগ্রামে যাব স্যার প্র্যাকটিক্যালি তো কিছুই দেখা যাচ্ছে না। স্যার পিছনে স্যার তখন সমস্যা হয়েছিল আমরা দেখতে পাইনি স্ক্রিনটা, একটু পিছনে যান। গত সপ্তাহে তারপরে আমরা শিখিয়েছিলাম যে আমরা যে ডেস্কটপে যখন থাকি ডেস্কটপের এই নিচে যে বারটা থাকে এটাকে বলে টাস্ক বার, আর এই সাইডে যেটা থাকে এটাকে বলে আমাদের সবটা ঠিক আছে। স্যার স্যার আপনার টাস্ক বারটা চাইলে আমরা যে কোনো জায়গাতে বুক করাতে পারি। কিভাবে পারি? স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। টাস্ক বারে স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওখানে দুইটা স্ক্রিন থেকে যেটা মনিটর স্ক্রিন আছে ওটাকে পিন করে নেন, তাহলে দেখতে পারবেন উপরে সবাই। উপরে দেখেন পিন লেখা আছে, পিনে চাপ প্রেস করেন, আপনারা দেখা যাবে। স্যারের স্ক্রিনটাকে পিন করে রাখুন। স্যারের স্ক্রিনটা পিন করে রাখলে আর অন্য কেউ স্ক্রিন শেয়ার করলে এই সমস্যাটা হবে না। আপনাদের ভিতরে আব্দুস সবুর উনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেছে, যার কারণে প্রবলেমটা হচ্ছে। আপনাদের ভিতরে কেউ স্ক্রিন শেয়ার করবেন না। সেটা আবার স্যার স্টার্ট করুন, স্যার স্টার্ট করুন। স্যার স্ক্রিন শেয়ার চলে গেছে স্যার। আচ্ছা আপনারা কি স্ক্রিন শেয়ার দেখতেছেন সবাই? না, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। জি দেখা যাচ্ছে। আপনারা স্যারের স্ক্রিনটাকে পিন করে রাখুন। দেখুন স্যারের স্ক্রিনটা যখন এই যে স্যারের ছবির নিচে দেখুন একটা স্ক্রিন দেওয়া আছে, সেখানে ওকে ডান, এবার হয়ে গেছে। এখন সমস্যা নেই, এবার পিন করে রাখুন। বুঝছেন? আপনারা সবাই একটা দেখুন যে পিনের মতো আইকন আছে, আইকনটাতে ক্লিক করুন, তাহলে হচ্ছে স্যারের স্ক্রিনটা আপনাদের মনিটরে পিন হয়ে থাকবে। জি। তো গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে আমরা একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করি। আমি খুব দ্রুত দেখাচ্ছি কারণ গত সপ্তাহে আমরা সেম কাজটা দেখেছিলাম। কারণ আপনাকে কাজ করতে গেলে বিভিন্ন ফোল্ডার আপনাকে ওপেন করতেই হবে। আমরা যে কোনো জায়গায় যেখানে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করব সেখানে রাইট কার্সারটা নিয়ে রাইট ক্লিক করব, নিউ বাটনে চাপ দেব, সেখান থেকে ফোল্ডার বাটন প্রেস করব। এরকম একটা অপশন চলে আসবে। আমরা আমাদের প্রয়োজনীয় নাম আমরা নাম দিয়ে আমরা সেটাকে সেভ করব। আমরা নাম দিলাম ABF, এটা দিয়ে এন্টার চাপ দিতে হবে। এন্টার চাপ দিলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা আমাদের দরকারি ফোল্ডারটাকে এখানে না রেখে আমরা অন্য জায়গাতে নিয়ে যাব। তাহলে কাট করে দেব। কাট করে আমরা হার্ড ডিস্কে যাব। এবার হার্ড ডিস্কে গিয়ে সে ফর এক্সাম্পল আমি এখানেই আছি, আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে চলে আসছে। আমি কিন্তু কাট করে দিয়েছি। কাট করার ফলে দেখুন এখানে কিন্তু সেটা আর নাই। আবার আমি যখন এখান থেকে আমি আবার এখান ফাইলটা আমি ফোল্ডারটা আমি এখানেও রাখবো, আবার ডেস্কটপে অন্য একটা জায়গাতেও নিয়ে যাবো। তাহলে আমি কপি করব। কপি করলাম, আমি ডেস্কটপে আবার সেটাকে নিয়ে আসলাম। কিভাবে রিনেম করবো? রিনেম করার অনেকগুলো ওয়ে আমি দেখিয়েছি অলরেডি। একটা ওয়ে হচ্ছে আমি রাইট ক্লিক করে রিনেম বাটন চাপ দিব, এরকম ব্লু কালার হয়ে যাবে। ব্লু কালার থাকা অবস্থায় আমি যা যে নামে রিনেম করতেছি সেই নাম দিয়ে একটা এন্টার চাপ দেব, রিনেম হয়ে যায়। দেখুন একইভাবে কেউ যদি একটু অ্যাডভান্স কাজ করতে চান তাহলে একটু প্রপার্টিজ যাবেন। এখানে গিয়ে কাস্টমাইজ অপশন চাপ দিবেন। সেখানে গিয়ে চেঞ্জ আইকন, দেখুন চেঞ্জ আইকনে আমি গেলাম। চেঞ্জ আইকনে গেলে এর আগে তো আমি রিনেম করেছি, আমি চাইলে এই ফোল্ডারটাকে আমি সুবিধা মতো একটা আইকন দিয়েও সেভ করতে পারি। এখন যেমন একটা ব্রাউন কালারের ফোল্ডারটা ওপেন হয়ে আছে এরকম দেখাচ্ছে, আমি চাইলে এই ছবিটাকেও চেঞ্জ করে দিতে পারি। সেজন্য আমি এখানে আসলাম,
আমি এখানে এসে দেখুন স্যার আমি দুঃখিত, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ফোল্ডারের ভিতরে আমার সব গাছপালার ছবি আছে, বৃক্ষের ছবি আছে, তাহলে আমি চাইলেই এই বৃক্ষের মতো আমার এই ফোল্ডারের কালারটা আমি করে দিতে পারি। ওকে করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখুন এই ফোল্ডারটা এখন চেঞ্জ হয়ে একটা গাছের আইকন হয়ে গেছে, কাজ কিন্তু সেম। আমি ওপেন করি, এটা ওপেন হয়ে গেছে, এটা ফোল্ডারই আছে, শুধুমাত্র ফোল্ডারের আইকনটা আমি চেঞ্জ করে দিয়েছি। আমি আমার নিজস্ব ছবি মতো যেরকম আমার ভালো লাগে আমি সেটা করতে পারি। তো এটা একটু অ্যাডভান্স কাজ, ইউজুয়ালি আপনাদের না জানলেও ক্ষতি নেই, বাট আমি জানিয়ে দিলাম যাতে আপনাদের যারা একটু অ্যাডভান্স শিখতে চান তাদের কাজে লাগে। যেরকম বিভিন্ন কাজের সময় কিছু কাজ দেখাবো, বেসিক কাজের পাশাপাশি যারা একটু জানেন অ্যাডভান্স কাজগুলো দেখলে তারা একটু এক্সট্রা শিখতে পারবেন। স্যার প্লিজ এটা আরেকবার যদি বলতেন স্যার, আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি। স্যার প্লিজ যদি আরেকবার বলতেন। আপনাদের এটা ভিডিওটা ফোল্ডার আমি কিভাবে ফেসবুক গ্রুপে দেওয়া হবে? ডিলিট করব, রাইট ক্লিক করব ফোল্ডারের উপরে, ক্লিক করলে এখানে একটি ডিলিট বাটন আছে, ডিলিট বাটন চাপ দিলে আমাদের পুরো ফাইলটা ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে কোথায় যায়? এই যে রিসাইকেল বিনে চলে যায়, এখানে চলে আসছে আর কি। এটা আর ডেস্কটপ নিয়ে আমি গত সপ্তাহে একটু কথা বলেছিলাম যে আমরা কেন এটাকে ডেস্কটপ বলি। আচ্ছা, আমাদের এখানে আজান দিচ্ছে, আজানের জন্য আমি 2-3 মিনিট একটু অফ রাখবো। আর সবার জন্যই আমি 4:15 থেকে 4:30 পর্যন্ত নামাজের একটা বিরতি থাকবে, দেন আমরা আবার কন্টিনিউ করব। বাট এখন শুধুমাত্র নামাজের জন্য 2 থেকে 3 মিনিট বিরতি থাকবে। স্যার আবার কখন শুরু করবেন? নামাজের জন্য জাস্ট 2 মিনিট বিরতি হবে, মানে সরি আজানের জন্য। আজান শেষ হওয়ার পরে আবার আপনাদের ক্লাস স্টার্ট হবে। এর ভিতরে প্রেজেন্টেশনটা নিয়ে নিলে ভালো হতো। জি, ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি আপনাদেরকে পেন ড্রাইভের যে প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, পেন ড্রাইভ কিভাবে ইউজ করব, আমরা এর বাস্তবেই সেভাবে পেন ড্রাইভ কিভাবে ইউজ করছি সেটা আমরা দেখব। তো আমি আমার পেন ড্রাইভটা আমার পিসিতে আমি ঢোকাচ্ছি, দেখুন কি ঘটে। দেখুন আমি কিন্তু কোনো কিছু প্রেস করি না,
অটোমেটিক্যালি এটা চলে আসছে, যে উইন্ডোটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কিছুতে সেটা নাও আসতে পারে, তো সমস্যা নেই। যদি নাও আসে আমি এটা কেটেই দিলাম। ফর এক্সাম্পল এখানে কোনো রেসপন্স করেনি আমার পিসি। একটা পেন ড্রাইভ একটা পিসিতে ঢোকানোর সময় এইখানে একটা সিগন্যাল আপনারা পেতে পারে, যদি নাও পান তাও সমস্যা। আপনি যেটা করবেন, আপনার মাই কম্পিউটার দিস কম্পিউটারে যাবেন, এরকম একটা আইকন সবার পিসিতে আছে। আমরা এখান থেকে, এবার আমরা এখানে কিভাবে যাব সেটা দেখাই। যে কোনো ফোল্ডারের উপরে আমরা রাইট ক্লিক করব, ওপেন চাপ দেব, তাহলে আমরা আমাদের হার্ড ডিস্কে চলে আসি। দেখুন দেখুন এই ডি ড্রাইভ যেটা আছে, ইউএসবি ড্রাইভ এর লেখা আছে দেখুন। বাকিগুলো কিন্তু কোনোটাতে ইউএসবি ড্রাইভ লেখা নাই, লোকাল ডিস্ক সি লেখা আছে, লোকাল ডিস্ক সফট, তারপরে সবই লোকাল ডিস্ক। এগুলো পরে আমরা রিনেম করে এগুলো রেখেছি। লোকাল, এটা একটা লোকাল ডিস্ক, এটা একটা লোকাল ডিস্ক, এটা একটা লোকাল ডিস্ক। বা যদি যখন দেখুন আমি যখন পেন ড্রাইভ যখন খুলে ফেলি, দেখবেন এই ড্রাইভটা থাকবে না। আমি আবার খুলে ফেলি, আবার ঢোকাচ্ছি আবার দেখানোর জন্য। ইউএসবি ড্রাইভ ডি যখন আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো তখন কিন্তু সেটা চলে যাবে, চলে গেছে দেখুন। আবার আমি ঢুকাচ্ছি আমার ল্যাপটপে পেন ড্রাইভটা, সেটা আবার চলে আসবে, এই যে চলে আসছে। দেখুন এটা কি লেখা আসতেছে, 24.4 জিবি ফ্রি অফ 29.2 জিবি ফ্রি ফ্রম 29.2 জিবি। তার মানে হচ্ছে আমার 32 জিবি পেন ড্রাইভে 24 জিবি ফ্রি আছে। তা আমি চাইলে এখান থেকে আমি ওপেন করতে পারি। আমি ওপেন করলাম, আমার পেন ড্রাইভে এই ফাইলগুলো আছে। এবার আমি যদি চাই, ধরুন আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে একটা পেন ড্রাইভ দিয়েছে, আমার কাছে কিছু মুভি আছে, সেই মুভিগুলো সে নিতে চায়। তাহলে আমি কি করব, ধরেন এই যে ট্রিপল এইচ লেখা যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে সমস্ত আমার মুভিগুলো আছে যেগুলো আমি আমার ফ্রেন্ডকে দিতে চাই। আমি এটার উপর রাইট ক্লিক করব, কপি করব, এবং আমি যে পেন ড্রাইভটা ওপেন করে রেখেছিলাম আমি সেখানে যাব, ইউএসবি ড্রাইভ। আমি এখানে এসে যখন রাইট ক্লিক করব, যখন প্রেস করব, তখন এটা সেখানে চলে আসছে। দেখুন এই যে চলে আসছে, এটা কিন্তু ছিল না আগে। এভাবে পেন ড্রাইভের মাধ্যমে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির সাথে বিভিন্ন ফাইল শেয়ার করতে পারেন। তো বাসায় সবাই ট্রাই করবেন। সেগুলো তো দেখায় না, এত ছোট। তারপর আরেকটা দেখিয়েছিলাম আমরা টাস্ক বারে, বলছিলাম বিভিন্ন জায়গাতে মুভ করা যায় না। টাস্ক বারে যাবার আগে আরেকটা কথা বলতেছিলাম যে আমরা কেন এটাকে ডেস্কটপ আমরা নামটা রেখেছি। কেন নামটা রেখেছি, আমাদের যখন আমরা কোনো অফিসে বা বাসায় যে ডেস্কে আমরা কাজ করি, অফিসিয়াল কাজটা করি, সেই ডেস্কের সাথে কম্পেয়ার করে এটার নাম ডেস্কটপ রাখা হয়েছে। আমরা বাসায় যে টেবিলে কাজ করি, টেবিলে আমাদের একটা ডেস্ক ক্যালেন্ডার থাকে। দেখুন এই যে হচ্ছে এটা ডেস্ক ক্যালেন্ডারটা। হ্যালো স্যার, এটা থেকে আমরা আমাদের তারিখ দেখতে পাই। আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ফাইলপত্র, একটা স্লিপ প্যাড থাকে, আমাদের পেন হোল্ডার থাকে, যেগুলো আমাদের সবসময় টুকিটাকি কাজে লাগে। যে কারণে এটার নামও একেবারে ডেস্কটপ রাখা হয়েছে, কারণ এখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা শুধু কিছু শোনা যায় না স্যার। আর যেগুলো খুবই সিকিউর ফাইল বা যেগুলো সচরাচর লাগে না, সেগুলো আমরা হার্ড ডিস্কের ভিতরে রেখে দেবো। একইভাবে আমরা যখন আমাদের টেবিলের উপরে আমাদের গুরুত্বপূর্ণ বা সিক্রেট ফাইলগুলো যেরকম আমরা টেবিলে রাখি না, একইভাবে আমরা এখানেও সেটা করব না। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো টেবিলে বসে কাজ করি, যদি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, ফর এক্সাম্পল কেউ আমাকে একটা ফোন দিল, ফোন দিয়ে কেউ আমাকে একটা ফোন নাম্বারটা দিতে চাই, বা অন্য একটা ইমেল আইডি আমাকে দিতে চাইলো, বা কোনো একটা নাম্বার আমাকে দিতে চাইলো, আমরা সেই সময় কি করি, আমার টেবিলের সামনে যে স্লিপ প্যাডটা থাকে, সেই স্লিপ প্যাড নেই, একটা পেন নেই, সেখানে আমরা আমাদের ফোন নাম্বার বা ইমেল আইডিটা লিখে রাখি।
এই কাজটাই যদি স্যার আমি বোঝা যায় না কিছু। আমি ফোনে আছি এই অবস্থায়, আমার ফ্রেন্ড আমাকে একটা ফোন নাম্বার দিবে বা আমি চেয়েছি ফোন নাম্বার দেবার জন্য, ছোট করে এখানে বা রাইট ক্লিক করবো করে বোঝা যায় না স্যার, বোঝা যায় না। টেক্সট ডকুমেন্ট আমি অন করব, এটা আমি অন করে নিব। হ্যাঁ, আমি আমার ফোন নাম্বার, যেটা ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার ফোনে বলবে সেটা আমি লিখে নেব, 0187005। তাহলে এভাবে আমরা আমাদের ডেস্কটপের যেগুলো নিত্য প্রয়োজনীয়, যে আমাদের ফাইল সবসময় কাজে আমাদের হাতের কাছে রাখতে হয়, কাজে লাগে, সেগুলো আমরা রেখে দিই। আর যেগুলো কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বেশি বা সচরাচর লাগে না, সিকিউর ফাইল, সেই ফাইলগুলো আমরা কখনোই আমরা ডেস্কটপে রাখবো না। এটাকে বলেছিলাম আমরা টাস্ক বার। টাস্ক বারের কিছু কাজ আছে। টাস্ক বারটা হচ্ছে যে ফাইলগুলো আমাদের ওপেন আছে সেই ফাইলগুলো ধারণ করে হচ্ছে এই টাস্ক বার। যেখানে যতগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো এখন আমি ওপেন করে রেখেছি। আর একটা খালি জায়গায় যদি আমি রাইট ক্লিক করি একটা টাস্ক বারের, দেখুন আমি যদি লক দা টাস্ক বার দিই, এখন কিন্তু আমি মুভ করতে পারবো না টাস্ক বারটা। যখন আমি লকটা খুলে দিব তখন আমি চাইলেই আমার সুবিধা মতো যে কোনো জায়গায় আমি এটা মুভ করাইতে পারি। আবার নিচে নিয়ে আসলাম আমি, তো আমি আবার এটাকে প্রেস করে সেলের পাশে নিয়ে আসতে পারি, আর এটাকে আমি উপরে নিতে পারি। তো কাজের সুবিধার্থে আমরা সাধারণত এটাকে নিচে রাখি। আমরা টাস্ক বারে যদি টাস্ক ম্যানেজারে প্রেস করি তাহলে এরকম একটা উইন্ডো আসবে, যে উইন্ডোর মাধ্যমে আমরা সেখান থেকে দেখতে পারি যে কোন কোন ফাইল এই মুহূর্তে আমাদের ওপেন আছে। সবগুলো ফাইল এখানে দেখা যাবে না, শুধুমাত্র যে ফাইলগুলো আমাদের ওপেন আছে শুধুমাত্র সেই ফাইলগুলো আমরা এখানে দেখতে পাই। আমি যদি কোনো একটাকে আমরা এখান থেকে যদি ক্লোজ করতে চাই ফোর্সফুলি, তাহলে যে কোনো একটা ফাইলকে আমি রাইট ক্লিক করবো, এবার যদি আমি এন্ড টাস্ক চাপি তাহলে ফাইলটা এখান থেকে চলে যাবে, বাট আমি এখন বন্ধ করতে চাচ্ছি না। এবার ডেস্কটপের যে কোনো একটা জায়গাতে যদি আমি আচ্ছা দিস পিসি, এটাতে যদি আমরা রাইট ক্লিক করি, এখান থেকে যদি আমরা প্রপার্টিতে যাই, দেখুন স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা কেউ জানি স্যার এইটা আবার কি আসলো? কে জানি স্ক্রিন শেয়ার করছে এটা আবার কি করলো? জয় ভাই উইন্ডোজ 10 আমরা যে কোন উইন্ডোজ ভেরিটাইজ প্রোডাকশন একটু এখানে দেখাবে সিস্টেম আমি কি ইউজ করতেছি, কোন হার্ডওয়্যার ইউজ স্যার করতেছি। কিন্তু দেখা যাচ্ছে না। ভাই স্যারের নামে দেখেন দুইটা আছে, আইডি আছে, একটা আইডিতে উনি নিজে আর একটা আইডিতে স্ক্রিন শেয়ার করা আছে, ওইটা পিন করে নেন না তো কথা। আমার এখানে র‍্যাম ইনস্টল মেমরি কত আছে, 4GB আছে। সিস্টেম টাইপ কোনটা, 64 বিট অপারেটিং সিস্টেম এটা পরিচালিত হচ্ছে। তো আপনার কম্পিউটারের বেসিক জিনিসগুলো যেগুলো আমরা একটা কম্পিউটার পার্সেসের সময় খেয়াল করি সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনার স্যার কিছু বোঝা যায় না, যেগুলো দেখা খুব দরকার। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। যদি আমি ডিভাইস ম্যানেজারে যাই, আমার এই কম্পিউটারে কোন কোন ডিভাইস ইনস্টল করা আছে বা লাগানো আছে, হার্ডওয়্যার সব এখানে দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে। এখানে অডিও ইনপুটের জন্য একটা ডিভাইস আমরা হয়তো না খুলে দেখতে পারবো না, অনেকগুলো হয়তো মাদারবোর্ডের সাথেই ইনপুট করা থাকে যেগুলো আলাদাভাবে আমরা দেখতে পাই না। আমরা শুধু বড় বড় হার্ডওয়্যার গুলোই আমরা চোখে দেখতে পাই, বাকিগুলো অনেকগুলো মাদারবোর্ডের সাথে বিল্ট ইন করা থাকে। কিবোর্ড লাগানো আছে, আমি কিবোর্ড দেখতে পাচ্ছি। আমাদের এখানে একটা ক্যামেরা আছে, ওয়েব ক্যামেরা সেটা দেখতে পাচ্ছি।
এটার সাথে একটা সিডি ডিভিডি রম আছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, ডিস্ক ড্রাইভ আছে। তো আমরা এখান থেকে একটা কম্পিউটারের বেসিক জিনিসগুলো দেখতে পারি, যে কোন সিস্টেমগুলো এটার সাথে বিল্ট ইন ভাবে লাগানো আছে। এবার দেখো আমরা একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করব এবং আনইনস্টল করব। আসসালামু আলাইকুম স্যার, নামাজের বিরতি দেন। আচ্ছা, 4:15 বাজে। তো এখন থেকে নামাজের বিরতিতে যাচ্ছি আমরা। নামাজের বিরতি থেকে এসে আমরা দেখবো একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে আনইনস্টল করতে হয়। এক্স্যাক্টলি 4:31 আমরা আবার শুরু করব। সবাই 15 মিনিটের বিরতি নামাজের জন্য। 4:30 পরে আবার ক্লাস স্টার্ট হবে। আর যারা হচ্ছে জয়েন করছেন তারা অনেকেই হচ্ছে যে টুটার এসে স্ক্রিন শেয়ার করেন। তো আপনারা যদি পার্টিসিপেট যারা আছেন তারা যদি স্ক্রিন শেয়ার করেন তাহলে কিন্তু স্যারের স্ক্রিনটা আর বাকি যারা আছে অনেকে হয়তো এখানে বুঝে না যে কিভাবে কি করতে হয়, দেখতে পারেন। আর যারা আমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, যারা পার্টিসিপেট আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, স্যার আবার যখন স্ক্রিন শেয়ার করবে তখন আপনারা স্যারের স্ক্রিনের উপরে একটা পিনের মতো আইকন দেখবেন। ওই পিন আইকনের উপরে ক্লিক করবেন, তাহলে হচ্ছে স্যারের স্ক্রিনটা আপনাদের ডেস্কটপে মানে আপনার মনিটরে স্ক্রিন আকারে থাকবে। ঠিক আছে? আচ্ছা স্যার, এই আজকের প্রেজেন্টটা কিভাবে নেওয়া হবে এই বিষয়ে তো কিছু বলা হলো না। প্রেজেন্ট কিভাবে নিব আমি দেখিয়ে দিচ্ছি, একটু লাইনে থাকেন, আমি দেখিয়ে দিচ্ছি। স্যার ভিডিও, স্যার এসডি ভিডিও নাকি দেওয়া হয় স্যার? ভিডিওটা আমরা কোথা থেকে ডাউনলোড করব বা দেখতে পারবো? মেসেঞ্জার গ্রুপে বা ফেসবুক আইডিতে দেওয়া হবে, ফেসবুক গ্রুপে। আচ্ছা ভাই, আমি তো ফেসবুকে গ্রুপে করছি কিন্তু আমার তো হয় নাই, যে অ্যাপ্রুভ করছে না। তুমি মেসেঞ্জার গ্রুপে নক দিতে পারো। ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠালে আপনাকে আছে জয়েন করা হবে, সমস্যা নাই, একটু পরেই আছে জয়েন করে দেবো। আচ্ছা, আপনারা যারা এখন আছেন, স্যার আমি রিকোয়েস্ট দিছিলাম, আমাকে অ্যাকসেপ্ট করা হয়নি। হ্যালো স্যার, আমি তো প্রথম ক্লাসটা মিস করছি, এখন আমি প্রথম ক্লাসের পার্টটা কিভাবে নিতে পারি? আজকে প্রথম ক্লাসটাই রিপিট হচ্ছে, তারা কিন্তু অনেকের রিকোয়েস্টের কারণে প্রথম ক্লাসটা আবার রিপিট হচ্ছে। স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবো কিভাবে স্যার? আমি একটু কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্স দিবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা, তারপরে আর আমাদের অ্যাটেন্ডেন্সটা কিভাবে হবে? আমি সেটাই বলতেছি। কেউ কথা বলবেন না প্লিজ, আমার কথার আগে শুনুন তারপরে কথা বলুন। আপনারা কিভাবে অ্যাটেন্ডেন্স দিবেন আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, আমার স্ক্রিনটা দেখা গেলে বলবেন, ঠিক আছে? জি। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্ক্রিনে দেখুন এখানে একটা লিংক দেওয়া আছে বড় করে, amrbd.org/class-attendance, CLASSATTENDANCE, ক্লাস অ্যাটেন্ডেন্স, C ক্যাপিটাল লেটার, A ক্যাপিটাল লেটার। সো লিংকটা আমি আপনাদের চ্যাটিং বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে হচ্ছে আপনারা জয়েন করে নেবেন। আমি এখানে ইনবক্সে দিবেন, আমি এখনই আপনাদের এই যে এখানে দিয়ে দিলাম। তারপরে কিভাবে অ্যাটেন্ডেন্স দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আসেন, আপনার কোর্স হচ্ছে কি সিলেক্টেড কোর্স, আপনারা হচ্ছেন বেসিক কম্পিউটার কোর্সের। ওকে, তো আপনারা বেসিক কম্পিউটার সিলেক্ট করবেন, করার পর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আপনারা যারা রেজিস্ট্রেশন নাম্বার এখনো পাননি তারা হচ্ছে ফেসবুক গ্রুপে আমি একটা পোস্ট করে রেখেছি, সেখান থেকে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নিতে পারেন। যদি আমি দেখি এখন পর্যন্ত তেমন কোনো রিকোয়েস্ট আসে নাই, আপনারা যে বলতেছেন রিকোয়েস্ট, আমি দেখতেছি না। যতগুলো রিকোয়েস্ট ছিল আমি সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিয়েছি। আচ্ছা, একটু দেখেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন একটা পোস্ট দেওয়া আছে, এই পোস্টে হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেওয়া আছে যার যার নামে। এই পোস্ট থেকে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে বের করে নেবেন যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে। ডান, এবার কিভাবে দিবেন? এখানে আসার পর এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আপনার ধরুন রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে কত? 44201001 001 নামে পার্টিসিপেট আছেন কেউ এখানে? 001 নামে কেউ পার্টিসিপেট নাই মনে হয় রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, কারো একজনের রেজিস্ট্রেশন নাম্বার একটু বলুন। জি আমি যে 2016 একজন বলেন 442016 আমি 44202001 201
ওকে ডান। দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরে অ্যাটেন্ডেন্সে দেওয়া আছে ইয়েস, দেওয়া আছে নো। আমার মনে হয় না কেউ নো সিলেক্ট করবেন, সবাই ইয়েস সিলেক্ট করবেন বা ইয়েস সিলেক্ট করাই থাকবে। আপনারা সাবমিট দিয়ে দিবেন, সাবমিট দিলে আপনাদের ক্লাস অ্যাটেন্ডেন্সটা দেওয়া হবে। অবশ্যই আমাদের কিন্তু টেকনিক্যাল সমস্যা আছে, দেন আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে। আমি একটু প্রবলেমটা সলভ করে দিচ্ছি, তারপর অ্যাটেন্ডেন্সটা দিয়ে থাকবেন। জি বড় ভাই হইতেছি। আর স্যার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে চাইলে কি করতে হবে স্যার? মেসেঞ্জারে নক দেন। জি গ্রুপের মেসেঞ্জারে হ্যাঁ হ্যাঁ, গ্রুপের মেসেঞ্জার না, ফেসবুক গ্রুপের মেসেঞ্জার না, আমাদের বেসিক কম্পিউটারের জন্য আলাদা মেসেঞ্জার আছে। এটাতে তো আমি অ্যাড হতে পারি, এটাতে অ্যাড হইতে হলে কি করতে হবে? আপনি গ্রুপে আচ্ছা অনেক পোস্ট আছে, যে কোনো একটা পোস্টে কমেন্ট করেন, আপনাকে অ্যাড করে দিবে। জি হ্যাঁ জি আপনারা কি অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এই লিংকে তো প্রতিদিনের প্রেজেন্টটা দিব নাকি? হ্যাঁ এই লিংকে গিয়ে আপনারা প্রেজেন্টটা দিবেন। আচ্ছা তাহলে আমরা প্রতিদিনই আমরা এই লিংকে যে আমাদের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করব প্রতিদিনই। আর আপনাদের এই লিংকটা হচ্ছে নির্দিষ্ট টাইম পর্যন্ত ওপেন থাকবে। যেমন আজকে হচ্ছে আপনারা যেহেতু আজকে প্রথম ফার্স্ট, তো আপনাদের জন্য ক্লাস 5:30 পর্যন্ত এই লিংকটা ওপেন থাকবে। 5:30 এর পরে লিংকটা অফ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবেন না লিংক। তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা এই ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা প্রতিদিন না, মানে যেদিন ক্লাস হবে সেদিন দিবেন। জি স্যার সেই দিনই ওপেন থাকবে, আপনারা এরপরে পাবেন না। আর স্যার ফার্স্ট ক্লাসটা যেদিন হয়েছিল কিন্তু ফার্স্ট ক্লাসে আমরা সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, কারণ ফার্স্ট ক্লাসে আমরা অ্যাটেন্ডেন্সটা আমাদের নিতে পারিনি, যার কারণে সবাইকে আমরা অ্যাটেন্ড নিয়েছি। ও আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা আমি কাজে স্যার গেলাম, তাহলে আপনারা আমরা ক্লাসের স্টার্টে আমরা অ্যাটেন্ডেন্স কমপ্লিট করে যদি রাখি কোনো সমস্যা? আসলে অনেকে Join আছেন যে জয়েন করে তারপরে আবার চলে যেতে পারে, এজন্য আমরা না আমি জয়েন করে অ্যাটেন্ডেন্সটা করে রাখতে চাচ্ছি, এটাতে কোনো সমস্যা? আপনি লিংক ওপেন থাকবেন, আপনি করতে পারবেন না, কারণ আমরা লিংকটা ওপেন করব আমাদের নির্দিষ্ট টাইমে। কথা বুঝতে পারছি আপনাকে? জি স্যার। আমরা হয়তো ধরেন ক্লাস চলতেছে এরকম, এই যে বিরতির মাঝখানে আমি লিংকটা ওপেন করে দিলাম, আপনার অ্যাটেন্ডেন্স দেখেন, বা হয়তো পারে ক্লাস শেষের দিকে লিংকটা ওপেন করলাম। আচ্ছা আচ্ছা আমি নামাজ হ্যালো শাহিন ভাই, আমার একটু মানে ফাদার্স নোটা ভুল হয়েছে আর কি। নামাজে যাই পরে, যার যা সমস্যা আছে পরে বলেন, আমি নামাজটা শেষ করে আসি। আমার প্রথম দিনের অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দিছে। তোমার কথা কিন্তু ভুলে আসছে। নামাজে চলে গেছে। স্যার আমি ওই অ্যাটেন্ডেন্স দিয়েছি, কিন্তু আমার এখানে লেখা আসতেছে যে আমার রেজিস্ট্রেশন এক্সপায়ার্ড হয়ে গেছে। রিফ্রেশ দিতে বলতেছে এবং আবার দিতে বলতেছে। ভাই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে কিনা চেক করে তারপরে দেন। আমি তো রেজিস্ট্রেশন যখন করছি তখন যে নাম্বারটা দিছিল 44201447। ভাই আপনি আবার চেক করেন।
হ্যালো, যদি কারো রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তাহলে কি করতে হবে ভাই? ওই যে নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়েছিলাম ওইটা দিতে হবে। আরে ভাই ওই যে ফেসবুক গ্রুপে ওই ফেসবুক পেজে দেখেন আপনার হচ্ছে ওই শীট দেওয়া হয়েছে, আপনার ইমেইলও পাঠানো হয়েছে, আপনার শীটগুলো পাঠানো হয়েছে। ফেসবুক হচ্ছে আপনার কোন নামে আছে? আপনাদের গ্রুপের নামটা বলেন। ওই যে আমার বাংলাদেশ ফাউন্ডেশন। এটা কি বাংলায় লিখবো ইংরেজিতে? বাংলা লিখেন, বাংলা লিখেন। আচ্ছা আমি ওই লিংক পাঠিয়ে দিচ্ছি, লিংক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, কে জানি বললেন যে অ্যাটেন্ডেন্স দিতে পারতেছেন না, চ্যাট বক্সে দেন তো একটু দেখি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন আপনার। হ্যালো স্যার, আমি পারতেছি না, আমার রেজিস্ট্রেশন Hello? নাম্বার হচ্ছে লিখে 44 লিখে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আমি তো আজকে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করছি। আমার অ্যাটেন্ডেন্সটা আজকে কাউন্ট হয়েছে? হ্যালো, সাকসেসফুল দেখাইছে আপনার? সাকসেসফুল দেখাইলে হয়ে গেছে। হ্যাঁ সাকসেসফুল দেখাইছে। হ্যাঁ হয়ে গেছে, আর কোনো সন্দেহ নেই। আর হচ্ছে আমার ফেসবুক কত উদ্ভট প্রশ্ন যে করে মানুষের। ফেসবুক গ্রুপের লিংকটা চ্যাট বক্সে দেওয়া আছে, এখান থেকে দেখেন। কে জানি বললেন যে তারটা হচ্ছে না। লিংক দিছি। আমারটা হচ্ছে না, আমি দিছি আপনারে। লিংক না, আপনি শুধু রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। রেজিস্ট্রেশন নাম্বার দিছি 44200147। আচ্ছা 1% দাঁড়ান দেখি। ভাই আমার অ্যাটেন্ডেন্স কিভাবে দেব? এতক্ষণ এই কথা বলতেছেন? দেখেন, আচ্ছা your attendance already done. আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো? হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভাই অ্যাটেন্ডেন্স কিভাবে দেব? আরে বাবা, কমেন্টে তো চ্যাট বক্সে তো লিংক দেওয়া আছে, আপনারা লিংকে যান, যা অ্যাটেন্ডেন্স দেন। বারবার তো বলতেছে। আচ্ছা আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দেন, দিয়ে দিচ্ছি। এখানে 4420 লিখে দেন একটু। আপনারা গুগল মিটিং এর মেসেজ বক্সটা চেক করেন, এখানে অ্যাটেন্ডেন্স লিংক দেয়া আছে, ফেসবুক গ্রুপ লিংক দেয়া আছে। আপনারা এখানে ক্লিক করে আপনার প্রয়োজন মতো চাহিদা পূরণ করুন। ভাই আমি দিচ্ছি, আমার বাবার পেজ এক্সপায়ার আসতেছে। বর্তমানে আমরা আমি দিচ্ছি, আমার পেজ এক্সপায়ার আসতেছে। গুগল মিটিং এর চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে আমাদের মেসেজ গ্রুপ ফেসবুক গ্রুপ লিংকটা দেওয়া আছে এবং অ্যাটেন্ডেন্স লিংকটাও দেওয়া আছে। আমাদের কম্পিউটার কোর্সের যে গ্রুপটা সেটা আমি এই যে দিয়ে দিতেছি, আপনার এখানে জয়েন হন। ফেসবুক গ্রুপে দেখেন, ফেসবুক না এটা মেসেঞ্জার গ্রুপের লিংকটা দেওয়া আছে, এখান থেকে ঢুকে অ্যাটেন্ডেন্সটা দেন। আমি যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারছি না, আমি তো জানতেই পারছি না আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত। রেজিস্ট্রেশন নাম্বারটা তো গ্রুপে দেওয়া আছে, এটা তো বারবার আপনি গ্রুপে জয়েন্ট হন, গ্রুপে জয়েন্ট হয়ে আপনি ওখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কালেক্ট করেন। স্যার আমি জয়েন করে ফেলেছি, কিন্তু এখনো তো ওখান থেকে রিসিভ করা হয়নি মনে হয়। ওখানে ইমেজ দেয়া আছে রেজিস্ট্রেশন নাম্বারের, কিছু পেজ দেয়া আছে, আপনার নাম্বারটা ওখান থেকে আপনি কালেক্ট করেন। পাচ্ছি না তো স্যার খুঁজে আমি। জয়েন হয়েছেন, গ্রুপে জয়েন হয়েছেন? ইমেইলও তো মানে সম্ভবত পাঠানো হয়েছে। আমি ক্লাস অ্যাটেন্ডেন্স লিংকে ক্লিক করে আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করলাম, কিন্তু আমারটা শুধু লেখা আসছে পেজ নট ফাউন্ড। স্যার আমারটা তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি, এটা থেকে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে? আপনি দেখেন সাকসেসফুল দেখাইলে এখানে দেখাবে, আর এখানে সান নাই, এখানে আমারটা সাকসেসফুল দেখাইছে, সাকসেসফুল। আচ্ছা এই পেজটা কি আপনারা আপনার স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি আমার 248, আমারটা হচ্ছে সিরিয়াল নাম্বার 248। দেখেন এখানে যখন ক্লিক করবেন ভিউ হয়ে বড় হয়ে দেখাবে, আপনি এখান থেকে মানে অনেকগুলো পেজ আছে, এই পেজ থেকে যার যেটা প্রয়োজন আপনারা এখান থেকে নিয়ে নেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা।
200 আমারটা সাকসেসফুল দেখাইছে। জি, তাইলে ওকে, তাইলে ওকে। জি, আমারটা কিভাবে সাকসেসফুল দেখবো? আপনি যখন অ্যাটেন্ডেন্স দিবেন, সাবমিট করবেন, তখন মেসেজ দিবে সাকসেসফুল। কোন জায়গায় দিব? আমি তো এখানে মেসেজ দিলাম এখান থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বার। বক্সে অ্যাটেন্ডেন্সটা দেখেন, মেসেজ বক্সে অ্যাটেন্ডেন্স লিংক দেয়া আছে। ও আচ্ছা আচ্ছা। বর্তমানে যে গুগল মিট চলতে আছে, গুগল মিটের মেসেজ বক্স চেক করেন। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে একটু। আপনি এই স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, গ্রুপে দেওয়া আছে পিডিএফ, দেখতে পাচ্ছেন? এই গ্রুপে আপনারা নিয়ে নেন। আপনারা আগে গ্রুপে জয়েন্ট হন। গ্রুপে জয়েন হয়ে তারপর আপনি এই গ্রুপ থেকে রেজিস্ট্রেশন নাম্বার নেন। আচ্ছা, কে খুঁজে পাচ্ছেন না? ইমেল অথবা মেসেজ বক্স চেক করলে পাওয়া যাবে। ইমেল অথবা মেসেজ বক্স। এই মাত্র স্যার আমি এই আপনার গ্রুপে জয়েনের আবেদন দিলাম, কিন্তু আমি এখনো জয়েন হতে পারিনি। জয়েন হতে পারবেন না, মাঝে গেছে। স্যার আপনি ইয়াতে দেখেন, আপনি ইমেল চেক করেন অথবা মেসেজ দেখেন, মোবাইলের মেসেজ আপনি ইমেল চেক করেন। অ্যাপ্রুভ করে দিয়েছি। জি স্যার। অনেকে হয়তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড এর জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, দয়া করে আমার একটু মেসেজ রিকোয়েস্ট পাঠান। ওইভাবে বুঝবো কি করে যে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে? মেসেজ রিকোয়েস্ট পাঠালে আমি মেসেঞ্জারে অ্যাড করে দিতে পারবো। যে রেজিস্ট্রেশন নাম্বার যে খুঁজে পাচ্ছেন না ইনবক্সে, এই যে গুগল মিটের ইনবক্সে চ্যাট বক্সে আপনি নামটা লিখে দেন খুঁজে বের করে দিতেছি। নামটা লিখে দেন শুধু। জি, আমার মনে হয় সবাই এসেছেন। আমরা আবার ক্লাসটা শুরু করছি আমাদের বিরতির পর। টেকনিক্যাল টিম কনফার্ম করেন যে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে। পার্টিসিপেন্টদের অনুরোধ করব, আপনারা প্লিজ এখন মাইক্রোফোনটি মিউট করে দিন। যেখান থেকে আমরা শেষ করেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা কম্পিউটার একটা যন্ত্র, এটা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। যে সফটওয়্যারগুলো পরিচালিত হয় সেই সফটওয়্যার কিন্তু এমনিতে আসে না, ল্যাপটপে আসে না। আমাদের সেগুলো ইনস্টল করে নিতে হয়। তো বিভিন্ন প্রয়োজনে আমরা কাজের সুবিধার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করব, আবার যখন যদি কাজে না লাগে আমরা সেটা একেবারে আনইনস্টল করব। এই পর্যায়ে আমরা দেখবো কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং আনইনস্টল করতে হয়। আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমে যেটাকে আমরা অ্যাপস বলে চিনি, সেগুলি হচ্ছে কম্পিউটার ভাষায় সফটওয়্যার। এখন উইন্ডোজ 10-এ যে নতুন যে পরিভাষা, সেখানেও কিন্তু এই সফটওয়্যার এক একটা অ্যাপস হিসেবে তারা শোনা যাচ্ছে না স্যার। আরেকটু জোরে বলেন স্যার। আমি যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটা আপনাকে যাব। দেখুন, আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করব, যে সফটওয়্যারটির নাম হচ্ছে টাইপিং মাস্টার। টাইপিং মাস্টার সফটওয়্যারটা আমি ইনস্টল যখন করব, তখন আমি রাইট ক্লিক করব এই সফটওয়্যারটার উপরে। তারপরে আমি এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, অনেক সময় ওপেন দিলেও হয়ে যায়, বাট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে দেওয়াই সবচেয়ে ভালো। তবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থেকে দিয়ে দিলাম। তো আরেকটা ব্যাপার, যাবার আগে আপনাদেরকে দেখিয়ে নিই। আমি যখন এই সফটওয়্যারটা ইনস্টল করার সময়, যেমন একটা ফাইল
হ্যাঁ, টাইপিং মাস্টার পরে একটা ফাইল পেয়েছি আমি, এই ফাইলটা ইনস্টল করলেই আমার হয়ে যাবে। বাট সর্বক্ষেত্রে এরকম থাকে না, মাঝে মাঝে এক একটা সফটওয়্যারে প্রায় অনেকগুলো ফাইল তো আমাদের সামনে আসে, প্রায় 5টা 7টা 10টা 20টা ফাইল আমাদের সামনে আসে, বাট সেখানে সবগুলো ফাইল দিয়ে কিন্তু আমি ইনস্টল করতে পারবো না। এরকম একটা ফাইলও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি একটা সফটওয়্যার ইনস্টল করব যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, এই ফাইলটা যখন আমি ইনস্টল করতে যাব, যখন আমি এই ফোল্ডারটা ওপেন করব, দেখুন এখানে 4টা ফাইল আছে, বা 4টা ফাইলের ভিতরে কিন্তু আমার ইনস্টলেশন ফাইলটা নাই। যে কোনো আমি এইগুলোর ভিতরে আবার যাব যে কোথায় আমার ইনস্টলেশন ফাইলটা আছে। আমি বুঝবো কি করে কোনটা আমার ইনস্টলেশন ফাইল? দেখুন এখানে ভাই সবাইরে মিউট করে দেন। ফোল্ডার আছে, নিচে একটা ফাইল আছে setup.exe। ইউজুয়ালি এই নামেই আমরা সেটআপ ফাইলটা থাকে। এই সেটআপ ফাইল দিয়ে আমাদের ইনস্টল করতে হয়। যদি আমরা নাও বুঝি যে কোন ফাইলটা সবসময় সেটআপ নামে থাকবে তাও না, অন্য নামেও থাকতে পারে, তবে আমরা কি করে বুঝবো যে কোন ফাইলটা ক্লিক করে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে? যে কারণে দেখুন এখানে ফাইলের নাম দেওয়া আছে, ডেট মডিফাইড কবে সেটা দেওয়া আছে, এখানে টাইপ দেওয়া আছে। দেখেন ট্যাবের ভিতরে এগুলো দেওয়া আছে ফোল্ডার, একটাই শুধুমাত্র দেওয়া আছে অ্যাপ্লিকেশন। তার মানে যেটাতে আপনার অ্যাপ্লিকেশনটা পাবেন সেই ফাইলটা দিয়ে আপনাদের সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আপনার যদি কোনো সন্দেহ থাকে যেটা আমি হবে কি হবে না, আমি রাইট ক্লিক করব, প্রপার্টিতে যাব, আচ্ছা দরকার নেই ওভাবে গেলে আমাদের ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। দেখুন এই সেটআপ ফাইল যেখানে দেখবেন এবং তার ইয়েটা থাকবে, টাইপটা থাকবে অ্যাপ্লিকেশন টাইপ। আমি যদি এখানে ডাবল ক্লিক করি অথবা রাইট ক্লিক করে আইদার ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি যেহেতু এই ফাইলটা এখন ইনস্টল দেব না, শুধু দেখানোর জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম যে এরকমও সমস্যা আপনাদের সামনে আসতে পারে, এর সময় লাগবে। যে কোনো আমি এটা এখন ইনস্টলে যাব না, আমি যেটাতে ইনস্টলে যাব আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ দেখুন এই যে ফাইল টাইপিং মাস্টার ডেমো, এটা আমি এবার ইনস্টল করব। কিভাবে করব? এই ফাইলের উপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো সেটাতে সব যখনই আমরা কোনো সফটওয়্যার ইনস্টল দেবো এরকম একটা উইন্ডো আসবে। কেন আসে? কারণ অনেক সময় বিভিন্ন ভাইরাসও এরকম বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে ফেলতে পারে একা একা, যে কারণে আমাদের কাছে জানতে চায় আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যে এটা আসলে আমরা করবো কিনা। আমি বলে দিলাম যে হ্যাঁ এটা আমি ইনস্টল করব। তারপর এখান থেকে আমরা ভাষা নির্বাচন করতে পারি, তবে আমরা ইংলিশে রাখবো, ওকে দেব। তারপরে কমন কিছু ব্যাপার থাকে, আমরা নেক্সট নেক্সট দিয়ে যাব। তবে চেষ্টা করবেন যারা প্রথম দিকে ইনস্টল করবেন এগুলো একটু পড়ে নেবার জন্য, তাহলে আপনারা অনেক জানতে পারবেন যে এগুলো কি বলছে না বলছে। ও বলছে যে this will install typing master 10.1 on your computer. Is it recommended that you close all other application before continue? Click next. আমরা বলে দিলাম ঠিক আছে।
তারপরে বলছে যে আমরা সব সফটওয়্যারে বলবে একটা লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, তো আমরা সম্পর্কে অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট না করলে দেখুন যখন আমি অ্যাকসেপ্ট বাটন চাপ দেব বা বাটনটা অন করে দেব তখন শুধুমাত্র নেক্সট বাটনটা ওপেন হবে, আদারওয়াইজ কিন্তু সেটা ওপেন হবে না। দেখুন যখন আমি বলে দিলাম অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট তখন সেটা ভিজিবল হয়ে গেল। এবার আমি নেক্সট দিলাম। আমি বলতেছি কোথায় আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করবো। ইউজুয়ালি সেটা সি ড্রাইভের সবসময় প্রোগ্রাম ফাইলের ভিতরে ইনস্টল হয়ে থাকে। আমরা বলে দিলাম নেক্সট। বা আমি যদি চাই অন্য কোনো জায়গাতে আমরা ইনস্টল করব তাহলে এই ব্রাউজ বাটনটা চাপ দিয়ে আমরা কোন জায়গায় আমার হার্ড ডিস্কের কোন জায়গায় আমি রাখতে চাই ইনস্টল ফাইলটা সেটা করে দেওয়া যায়। তবে ইউজুয়ালি সেটা সবসময় সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের ভিতরেই থাকে। নেক্সট। তারপর বলতেছে সেটআপ উইল ক্রিয়েট দ্য প্রোগ্রাম শর্টকাট ইন দ্য ফলোইং স্টার্ট মেনু ফোল্ডার। মানে আমরা এই উইন্ডোজ এর ভিতরে দেখুন যখন আমরা এই উইন্ডোজ কি প্রেস করি, এই উইন্ডোজ কিন্তু অনেকগুলো যে সফটওয়্যারগুলো আমার ইনস্টল করা সেগুলো দেখাচ্ছে। তো এখানে বলছে যে উইন্ডোজ কি যেটা আছে এখানে সে শো করবে। আমরা বলতেছি হ্যাঁ শো করো, নেক্সট। তারপর ইনস্টল। আপনাদের দেখানোর জন্য আমি একটা লাইভ সফটওয়্যার নিয়েছি যাতে দ্রুত ইনস্টল হয়ে যায়, কারণ যে সফটওয়্যারগুলো অনেক সময় 3GB 4GB 5GB হয়ে থাকে সেগুলো ইনস্টল করতে কোনোটা বোঝা যায় না কিছু, সময় নিয়ে নেয়। স্যার আরেকবার দেখান। তারপরে এরকম একটা আসবে ফিনিশ, এরকম একটা মেসেজ দেখুন ক্লিক ফিনিশ টু এক্সিট দ্য সেটআপ। আমরা বললাম যে ফিনিশ, তার মানে আমার এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এভাবে বুঝবো আমারটা ইনস্টল হয়েছে কি হয়নি। দেখুন এই উইন্ডোটা চলে আসছে। এবার আমি এখান থেকে কাজ শুরু করতে পারি। ডিটেল কাজটা যে আমরা ওয়ার্ডে যখন কাজ করবো তখন আমরা দেখবো যে টাইপিং মাস্টার দিয়ে কিভাবে আমাদের টাইপিং স্পিডটা বাড়াতে হয়। আমি এটা কেটে দিলাম। এই যে একটা টাইপিং মাস্টার সফটওয়্যার এসেছে, আগে কিন্তু এটা ছিল না। ইনস্টল করার পরেই এটা এখানে এসেছে। যদি নাও আসে তাহলে আমরা এখান থেকে ফাইলটা খুঁজে নিতে পারি। টাইপ করবো আমরা টাইপ করার সাথে সাথেই আমার এখানে দেখাচ্ছে টাইপিং মাস্টার সফটওয়্যারটা। আমি এখান থেকে এটা ওপেন করতে পারি। চলে আসছে সেম কাজ। যেটা আমি এখন ইউজ করবো না সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে দেখলাম আমরা একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। স্বাভাবিকভাবেই আমাদের জানতে হবে একটা সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয়। ইনস্টল হয়ে গেল, আমাদের তো অনেক সময় আমাদের সফটওয়্যার বেশি ইনস্টল করলে আমাদের র্যাম এবং সিপিইউ ভারী হয়ে যায়, তখন কাজ করতে অনেক সমস্যা হয়। যেগুলো দীর্ঘ সময় যাবত যে সফটওয়্যারগুলো আমাদের লাগে না সেগুলো আমাদের মাঝে মাঝে আনইনস্টল করতে হয়। সেগুলো আমরা কিভাবে করব? আমরা কন্ট্রোল প্যানেলে আমরা এখান থেকে আমি কন্ট্রোল লেখার সাথে সাথে অ্যাপ চলে আসছে, কন্ট্রোল প্যানেল একটা অ্যাপ। আমি চলে গেলাম কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে এখানে আসার পরে দেখেন কিছু ক্যাটাগরাইজ করে আমাদের কিছু কাজ দেখাচ্ছে। তার ভিতরে একটা আছে প্রোগ্রাম, যার নিচে আছে আপনার মাইক্রোফোন মিউট করেন। যত ধরনের সফটওয়্যার আছে সব মাইক্রোফোন মিউট করেন। এইটাকে চাইলে দেখুন এখন একটা ভিউতে আমাদেরকে দেখাচ্ছে, আমরা চাইলে সেটার ভিউটা চেঞ্জ করতে পারি। এখন আমাকে ক্যাটাগরাইজ করে দেখাচ্ছে। যদি আমি ক্যাটাগরাইজ দেখতে না চাই, যদি আমি স্মল আইকন এখান থেকে প্রেস করে দিই, দেখুন কি দেখায়। যত ফাংশন আছে কন্ট্রোল প্যানেলের সবগুলো ফাংশন ও আমাকে দেখাচ্ছে ফাংশন। আর যখন আমরা এটাকে ক্যাটাগরাইজ ভিউ দিব, তার মানে
ও সবগুলো ভিউকে দেখাচ্ছে ক্যাটাগরাইজ করে। মানে দেখুন হার্ডওয়্যারের আন্ডারে কি আছে, হার্ডওয়্যারের আন্ডারে এইগুলো আছে, তোমাকে এইভাবে দেখাচ্ছে, মানে ক্যাটাগরাইজ করে। ইউজার অ্যাকাউন্টের আন্ডারে এটা আছে, সিস্টেম সিকিউরিটি আন্ডারে এই অপশনগুলো আছে। হ্যাঁ, তো প্রোগ্রামের নিচে যে আনইনস্টল, আমরা এখানে ক্লিক করব কোনো প্রোগ্রাম আনইনস্টল করার জন্য। এই উইন্ডোটা আসবে। এই উইন্ডো থেকে আমরা দেখতে পারবো যে আমার ল্যাপটপে বা কম্পিউটারে কোন কোন সফটওয়্যার ইনস্টল করা আছে। দেখুন এখানে আমাদের এখানে টরেন্ট সফটওয়্যারটা আছে আমার ল্যাপটপে, অ্যাডভান্স অ্যাডোর ইন্টিওয়ার আছে, অ্যাডোবি এফেক্ট, আফটার ইফেক্ট আছে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে, প্রিমিয়ার আছে, অ্যানিডেস্ক আছে। এই সফটওয়্যারগুলো কোনো একটা ধরলাম, আমি এবার আনইনস্টল করবো। একটু আগে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করেছিলাম টাইপিং নামে, মাস্টার নামে, সেটাকে আমরা আনইনস্টল করবো। দেখুন এই যে একটু আগে যেটা আমরা ইনস্টল করেছিলাম, সেই ইনস্টল করা সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটু আগে ছিল না, মানে ইনস্টল করার আগে এটা ছিল না। তো আমরা এটার উপরে রাইট ক্লিক করব। দেখুন যখন আমি এর কার্সারটা নিয়ে রাইট ক্লিক করব, তখন এখানে আনইনস্টল অপশনটা চলে আসবে। এবার আমি যদি আনইনস্টল বাটনটা চাপ দিই, এই সফটওয়্যারটা আবার আনইনস্টল হয়ে যাবে, আমার ল্যাপটপ থেকে মুছে যাবে। মুছে যাবে মানে আমার হার্ড ড্রাইভ থেকে মুছবে না, বাট ইনস্টল প্রোগ্রাম থেকে এটা চলে যাবে। দিলাম আনইনস্টল, বলতেছে যে there are other user logged on to this computer। আমার এখানে আরো কয়েকজন ইউজার আছে, যে তারাও এটা পাবে, সমস্যা করবে কিনা। কোনো সমস্যা নেই, তুমি সবগুলো ইউজার থেকে এটা আনইনস্টল করে দাও। আবারও এটা আমাকে দেখাচ্ছে আসলে আমি করবো কিনা। আমি বললাম যে হ্যাঁ, আমি আনইনস্টল করে ফেলবো। আমাকে ডায়লগ বক্সে দেখাচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিট রিমুভ টাইপিং মাস্টার 10। আমি বললাম যে হ্যাঁ, কমপ্লিটলি করে দাও। দেখুন টাইপিং মাস্টার 10 was successfully removed from your computer। আমার কম্পিউটার থেকে সেটা রিমুভ হয়ে গেছে বা আনইনস্টল হয়ে গেছে। দেখুন এখন কিন্তু এই আমার ইনস্টল সফটওয়্যারের লিস্টেও সেটা দেখাচ্ছে না, সেটা চলে গেছে। এভাবে আমরা দেখলাম একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এবং আনইনস্টল করতে হয়। এই পর্যায়ে আমরা দেখব অনেক সময় আমাদের কম্পিউটার বা ডেস্কটপটা আমরা বাসার একাধিক মেম্বাররা ইউজ করি। তো যে প্রবলেমটা হয় যে কারণ আমার ব্রাউজার যেটা আমার থাকে, অনেক পাসওয়ার্ড সেখানে আমার সেভ করা থাকে। সে ফর এক্সাম্পল আমার ল্যাপটপটা আমার বাসায় রেখে দিলাম, অন্য একজন মেম্বার বা আমার কোনো ফ্রেন্ড আমার বাসায় আসলো, সে অল্প সময়ের জন্য আমার ল্যাপটপটা ইউজ করতে চাইলো। তাকে যদি আমার ল্যাপটপটা আমি যেভাবে সেভাবে দিয়ে দিই, সেখানে আমার প্রাইভেসিতে সমস্যা হবে। কি সমস্যাটা হবে? সে ফর এক্সাম্পল আমি তো এটা ইউজ করতে দিয়ে দিলাম, দিলে দেখুন আমি যখন জিমেইলে যাব, সে কিন্তু অটোমেটিক্যালি আমার জিমেইলে ঢুকে গেছে। দেখুন আমি কিন্তু কোনো জায়গায় পাসওয়ার্ডটা দিইনি, কারণ এই পাসওয়ার্ডটা আমার ব্রাউজারে সেভ করা আছে যাতে বারবার আমার লগ ইন করতে না হয়, সেই জন্য। তো আমি তো কোনোভাবেই চাবো না যে আমার ইনবক্সে বা কি আছে না আছে সেটা আমার ফ্যামিলি মেম্বার বা অন্য কোনো গেস্ট দেখে ফেলুক। তারপর আমার ফেসবুক ওপেন থাকতে পারে, সেখানে আনঅথরাইজড মেসেজ কোথাও চলে যেতে পারে। এই কাজটা যে এই প্রবলেমে যাতে আমাদের পড়তে না হয়, সেজন্য আমরা যদি আমরা একই কম্পিউটার বা ল্যাপটপ ফ্যামিলির মেম্বাররা শেয়ার করে ইউজ করি বা অন্য কোনো সময় কোনো গেস্টকে আমাদের ইউজ করতে দিতে হয়, তখন আমরা আলাদা একটা ইউজার অ্যাকাউন্ট করে নেব। তাহলে এই প্রবলেমে আমাদের আর পড়তে হবে না। যদি আমরা সেটা করে দেই, তাহলে এই ডেস্কটপে শেয়ার অ্যাক্সেসটা পাবে না। তার জন্য নতুন একটা ডেস্কটপ ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে করবো আমরা সেই কাজটা? আমরা এখানে উইন্ডোজ বাটনে চাপ দেব, সেখান থেকে সেটিং, যখন সেটিং আসবে এখানে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে একটা আছে অ্যাকাউন্ট।
দেখুন আমরা যখন এখানে চলে আসলাম, এখানে একটা ইউজার আইডি যে করা আছে সেটা দেখাচ্ছে। আমরা চাইলাম যে আমরা আরো একটা ইউজার অ্যাকাউন্ট করব। এই ফ্যামিলি অ্যান্ড আদার্স পিপল যে বাটনে ক্লিক করব, সেখানে যখন যাব আমি, তখন সেখানে দেখাচ্ছে নাতাশা, মানে আরো একটা অ্যাকাউন্ট সেখানে ওপেন করা আছে আগে, আমি আরো একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি শুধু দেখানোর জন্য। এই বাটনে ক্লিক করব, ও বলছে যে আমার ইমেল আইডি চাচ্ছে। আমি বললাম যে না, আমার এই মুহূর্তে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে আমি সময় দীর্ঘায়িত করব না, আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, আমি আই ডোন্ট হ্যাভ দিস পার্সন সাইন ইন, চলে গেলাম আমি। এখানে আমার নতুন একটা অ্যাকাউন্ট খোলা, যেহেতু বলেছে আমার অ্যাকাউন্ট নাই, তো বলছে তাহলে তুমি একটা অ্যাকাউন্ট খুলে নাও। আমি বললাম যে না, আমি এই মুহূর্তে অ্যাকাউন্টও খুলবো না। আমি হু ইজ গোয়িং টু ইউজ ইউর পিসি, আমরা কাকে ইউজ করতে দেবো? সে ফর এক্সাম্পল আপনি আপনার কোনো ফ্রেন্ডকে এটা ইউজ করতে দিবেন, যার নাম হচ্ছে জাভেদ। জাভেদ নামে দিই, সমস্যা নেই। জাভেদ নামে তো কি বলতেছে, মেক ইট সিকিউর, আমরা কোনো পাসওয়ার্ড দেবো কিনা। হ্যাঁ, পাসওয়ার্ড দিলে শুধুমাত্র ওই জাভেদের ডেস্কটপে যেতে হলে একটা পাসওয়ার্ড, জাভেদ ছাড়া ওই পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। আমরা বললাম যে আপাতত না, পাসওয়ার্ডটা দরকার নেই, আপনার যদি মনে করেন অতিরিক্ত প্রোটেকশন দরকার, সিকিউরিটি দরকার, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি বললাম যে এই মুহূর্তে আমি পাসওয়ার্ডটা দিব না। নেক্সট দেখুন, এবার এখানে আগে কিছু তো নাতাশা ছিল, আরো একটা ইউজার অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার আমি বুঝবো কিভাবে যে আমার ইউজার অ্যাকাউন্ট ফাইনালি হয়েছে কি হয়নি? আমি এই উইন্ডোটা মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে ইউজার সুইচের জন্য, মানে একটা থেকে আরেকটা যাবার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের উইন্ডোজ কি প্লাস এল একসাথে চাপতে হবে কিবোর্ড থেকে। উইন্ডোজ কি তো দেখেছেন, এই যে কিটা, এই কিটা হচ্ছে উইন্ডোজ কি, এরকম একটা কি আপনার কিবোর্ডেও আছে। এটা চেপে ধরবেন আর কিবোর্ড থেকে একই সাথে এল বাটনটা চাপ দেবেন। আমি আমার ল্যাপটপ থেকে করছি, দেখুন। আমরা যখন কোনো ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করি, কোনো একটা উইন্ডো আসে, এখানে ক্লিক করি আমরা। দেখুন, ক্লিক করার পরে এখানে কয়টা ইউজার অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। ইউজিবি নামে আমার অ্যাকাউন্টটা আছে, যেটাতে এখন আমি কাজ করছি। আগে একটা ওপেন করা ছিল, আর জাভেদ নামে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না আপনাকে। দেখুন জাভেদ নাম, জাভেদ যাই, এটা ইউজুয়ালি 3 থেকে 4 মিনিট সময় লাগে। স্যার আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার। আমি সেটাতে যাব না, আমার আগের একটা অ্যাকাউন্ট খোলা ছিল, আমি সেটাতে যাচ্ছি যাতে সময়টা কম লাগে। আমরা স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার, আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। শেয়ার হচ্ছে না স্যার। সাইন ইন যাচ্ছে। এখন যেহেতু পাসওয়ার্ড দিয়েছি, স্যারের কাছে কি মাইক্রোফোন নাই? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। হ্যালো, স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। বর্তমান কথা বলতেছি না, টেকনিক্যাল প্রবলেম আছে মনে হয়, সলভ করতেছি। আমি তো অন্য একটা ইউজার অ্যাকাউন্টে চলে গেছিলাম। হ্যাঁ, যে কোনো যাবেন। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না স্যার আপনার।
আচ্ছা, একটু সমস্যা হয়েছে আপনাদের, আমি বুঝতে পেরেছি যে যে আমি যখন অন্য একটা আমার পার্সোনাল যে ইউজার অ্যাকাউন্ট এখানে ওপেন করে আমি কাজ করতেছি, তো আমি যখন সেটা সুইচ করে অন্য একটাতে গিয়েছি, স্বাভাবিকভাবে ওই ইউজার অ্যাকাউন্ট আপনাকে দেখাবে না এখানে। হ্যাঁ, তো আপনারা একটু জেনে নেন, এর বাসায় বসে প্র্যাকটিস করবেন। তো এটা ওপেন হয়ে যাবার পরে আপনারা উইন্ডোজ কি প্লাস এল টা চাপ দিবেন। স্যার স্ক্রিনটা সেখানে আপনার না স্যার, যতগুলো ইউজার অ্যাকাউন্ট ওপেন করা আছে সেখানে দেখাবে, সেটাতে ক্লিক করলে আপনি চলে যাবেন। মানে এটা আমি কেন করি, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। সে ফর এক্সাম্পল আমাদের বাসায় কোনো গেস্ট আসলো, গেস্ট আসার পরে আমরা যেটা করি, আমরা আমাদের লিভিং রুম পর্যন্ত বা ড্রয়িং রুম পর্যন্ত যাই, সে ড্রয়িং রুমে বসে তাকে আমরা আপ্যায়ন করে চা বিস্কিট খাওয়াই, যে কাজ ছিল। স্যার আপনার স্ক্রিনটা হচ্ছে হয়তো কোনো কারণে চলে গেছে, স্ক্রিনটা কেটে দিয়ে আবার একটু স্ক্রিনটা শেয়ার করেন। আর শেয়ার করতে না পারলে আমি আপনাকে অপশন দিয়ে দিচ্ছি স্যার। স্যার কথা বোঝা যাচ্ছে না, স্ক্রিনও দেখা যাচ্ছে না। দাঁড়ান, কথা বলতেছে না তো, দাঁড়ান। স্যার স্ক্রিন আসবে না। আচ্ছা, টেকনিক্যাল টিম আমাকে একটু কনফার্ম করেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। স্যার যে স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার। জি স্যার। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না কিছু স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। টেকনিক্যাল টিম আমাকে একটু কনফার্ম করেন যে এভরিথিং ইজ ওকে। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন শুনতে পাচ্ছেন আপনারা আমাদেরকে? আমি বলছিলাম আমরা নতুন একটা কম্পিউটারে নতুন একটা ইউজার অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেন করবো এবং সেটা আমাদের কেন ওপেন করতে হয়। বলেছিলাম যে আমাদের যখন কোনো গেস্ট আমাদের বাসায় আসে, আমরা সাধারণত সেই গেস্টকে আমরা আমাদের ড্রয়িং রুমে বা লিভিং রুমে বসতে দেই। সেখান থেকে আমরা তাদেরকে আমরা কিছুই বুঝতে পারতেছি না, সব স্ক্রিনে কোনো ছবি নেই। আমাদের কাজ শেষ হলে আবার চলে গেছে, আমরা তাদেরকে গুড বাই বলি। একইভাবে কম্পিউটার যখন আমরা পরিচালনা করি, শাহিন ভাই আপনি ইউজ করতে দিতে হয়, তখন আমাদের একটা ইউজার অ্যাকাউন্ট করে দিলে আপনার ডাটা সেভ, আপনার সবকিছু একটু বলবো যে স্যার কাছে জসিন্দা যেরকম করে আমরা কোনো গেস্ট আমাদের বাসায় আসলে আমরা বেডরুম পর্যন্ত ইউজুয়ালি নিয়ে যাই না, খুব ক্লোজ না হলে। স্যারের কাছে কি হেডফোন নাই? আমরা কি করতে পারি, এই ইউজার অ্যাকাউন্টটা স্ক্রিনটা চলে গেছে স্যার, আমরা দেখতে পাচ্ছি না, কাইন্ডলি একটু ব্যবস্থা করে দিন। বর্ষা না ওকে, এখন মনে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনারা? স্যার এখন দেখা যাচ্ছে স্যার। বলছিলাম যে ইউজার অ্যাকাউন্টের গুরুত্বটা, সো আপনারা মনে দেখে নিয়েছেন যে ইউজার অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়। স্যার দেখা যায়নি তো, ওটা মিস করেছি আমরা স্যার। কাইন্ডলি স্যার ওটা দেখা যায়নি, ওটা আবার একটু বোঝায় দেন। না হলে পরের কাজ কিভাবে করতে হবে? দেখা যাইতেছে তো ভাই, ওই কাজটা তো দেখা যায় না, যে কাজটা দেখালো দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে, স্ক্রিন দেখা যাইতেছে, ওই যে আপনার স্যার ওই যে হ্যাঁ গড দ্য পয়েন্ট। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, আমরা আবার ইউজার অ্যাকাউন্ট আবার একটু মানে আমি অনেক প্রবলেম হয়েছে মনে হয়, তো দেখতে পান না বা শুনতে পান, এরকম হয়েছে।
তো ভিউটা দেখিয়েছি আমি, স্যার আর কিছুই ভিডিও শুনি না। থেকে আপনার ডিটেইল আরো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন এটা। আমি ইউজার অ্যাকাউন্ট দেখানোর যে প্রবলেমটা আছে, মানে আমি যখন রিয়েল আপনাদেরকে দেখাতে যাই, যখন আমি আমার ইউজার থেকে সুইচ করে অন্যটাতে যেতে হয়, তখন ওটা দেখা যায় না। যখন আমি প্র্যাকটিক্যালি সেটা দেখাতে পারছি না, বাট কিভাবে ক্রিয়েট করাতে হয় সেটা আপনারা দেখেছেন। হ্যাঁ, সুইচটা কিভাবে করবে সেটা শুধু আমি জানিয়ে দিলাম। আর সুইচ করতে হবে আমাদের উইন্ডোজ কি প্লাস এল চাপ দিয়ে, এটা একটু লিখে নিতে পারেন আপনারা। আচ্ছা, 5টা বাজে, আমরা অল্প কিছুক্ষণ পরেই এটা শেষ করে দেবো। হ্যাঁ, শেষ করে দেন স্যার। আপনি বসেন। আপনারা চাইলে ইউজার অ্যাকাউন্টে ঢুকে দেখুন, আপনারা এখান থেকে চাইলে কোনো নতুন অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন, নতুন ক্রিয়েট করতে পারেন, আরো সবগুলো অপশন এখানে আছে। এগুলো সবাই একটু দেখে নেবেন, কঠিন কিছু না এটা। সেগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। চাইলে আপনি তোমারটা ডিলিটও করতে পারেন এখান থেকে। স্যার আজকে তাইলে ক্লাস এই পর্যন্তই থাকবে স্যার? কিছু শুনি না স্যার, কিছু বুঝি না। শেষ করে দেন স্যার। এমডি লোকমান স্যার, স্যার ক্লাস এই এবার দেখবো আমরা ল্যাপটপ বা ডেস্কটপে যদি কোনো ফাইল সেভ করা, আমি এর আগে কপি করে রেখেছি, পেস্ট করে রেখেছি, সেরকম একটা ফাইল আমার 1 মাস 2 মাস পরে আমি ভুলে গেছি যে ফাইলটা আমি কোথায় রেখেছিলাম, ফোল্ডারটা আমি কোথায় রেখেছিলাম, কোথায় ক্রিয়েট করেছিলাম, আমি ভুলে গেছি। ওই ফাইলটা আমার সার্চ করে বের করা দরকার। হ্যাঁ, যদি এরকম আমরা কিভাবে একটা ফাইল বা ফোল্ডার কিভাবে সার্চ করে বের করব? ইউজুয়ালি যেহেতু আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট আমরা হার্ড ড্রাইভে রাখি, আমি হার্ড ড্রাইভে চলে আসলাম। হার্ড ড্রাইভে যদি আমার মনে থাকে যে আমি আমার ফাইলটা কোথায় রেখেছিলাম, যদি সেটা এফ বা জি হয়ে থাকে, তাহলে আমি ধরে নিলাম আমি ফাইলটা রেখেছিলাম ই ফোল্ডারে, ড্রাইভে, তবে আমি ভুলে গেছি। তখন আমি কি করব, এখানে লিখবো যে নামে আমি ফাইলটা সার্চ করেছি, ক্রিয়েট করেছিলাম বা লিখেছিলাম। ফর এক্সাম্পল, আমি আমার এই ফোল্ডারের ভিতরে অ্যাডমিশন নামে একটা ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করেছিলাম, যেটা আমি কোথায় রেখেছি আমি ভুলে গিয়েছি, সেটা আমি এখন বের করতে চাই। তাহলে আমি সেখানে এই সার্চ বাটনে লিখবো অ্যাডমিশন। ই ড্রাইভের ভিতরে অ্যাডমিশন নামে যত ফোল্ডার এবং ফাইল আছে সবগুলো কিন্তু সে আমাকে দেখাচ্ছে। এই দেখানোর যে ওয়েটা আছে সেটা আমরা চাইলে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। দেখুন এখানে বড় বড় করে দেখাচ্ছে। এই যে আমি যদি রাইট বটম কর্নারে ক্লিক করি, সেখানে চাইলে আমি ডিটেইল আকারে দেখতে পারি লিস্ট ভিউতে। লিস্ট ভিউর সুবিধা কি, ফাইলের নাম আমরা দেখতে পারি, ফাইল এবং ফোল্ডারের, এই ফাইল এবং ফোল্ডার কবে ক্রিয়েট করা হয়েছিল, কবে মডিফাইড করা হয়েছিল সেটা এখান থেকে দেখা যায়, এবং এটার সাইজ কত সেটা আমরা দেখতে পারি, এবং এটা লোকেশনটা কি আছে তা আমরা দেখতে পারি। হ্যাঁ, তো আমরা দেখে নিলাম একটা ফাইল এবং ফোল্ডার কিভাবে সার্চ করতে হয়। এবার আমার মনেই নাই যে আমি কি নামে ফাইল বা ফোল্ডারটা রেখেছিলাম। যদি আমার মনে থাকে তাহলেই শুধুমাত্র যদি ওই নামে সার্চ দিয়ে আমি ফাইলটা বা ফোল্ডারটা সেখান থেকে পেয়ে যাব। 1 বছর বা 2 বছর পরে আমার মনেই নাই যে আমি ফাইল বা কোনো একটা পিকচার, কোনো একটা মুভি কি নামে ডাউনলোড করেছিলাম, ভুলে গেছি। যদি তাই হয় তাহলে আমরা এখানে ধরেন আমি এই ফোল্ডারে যত বা এই ড্রাইভে যত আমার ইমেজ আছে সব ইমেজ আমি দেখতে চাই, সব ছবি আমি দেখতে চাই। তাহলে কি করে দেখবো, আমরা এখানে লিখবো KIND, ফোকাস, তারপরে লিখবো পিকচার, এন্টার চাপ। দেখুন এই ড্রাইভের ভিতরে
যত ইমেজ ছিল, যত ছবি ছিল, সব ছবি সে আমাকে দেখিয়ে দিচ্ছে। এটা আমার কেন কি হয়েছে যে আমি কোন ছবিটা কি নামে রেখেছিলাম সেটা আমি ভুলে গিয়েছি, তাই সেখান থেকে ও আমাকে সবগুলো ছবি দেখাচ্ছে। এবার তুমি তোমার ছবিটা একটু খুঁজে বের করে নাও। এই যেটা দেখা যাচ্ছে এগুলো সব পিকচার। তো বিভিন্ন সময়ে কিভাবে আপনারা সার্চ করবেন আপনাদের সুবিধা অনুযায়ী সেগুলা আপনারা এইভাবে বের করে নিতে পারবেন। এবার আমার মনে হলো এই ড্রাইভের ভিতরে আমি একটা ভিডিও রেখেছিলাম, ভিডিওটা আমরা কোথায় রেখেছিলাম আমি জানি না, মনে নেই, নামও মনে নেই। ভিডিওটা আমি কিভাবে বের করব, তখন আমরা এখানে লিখবো KIND, মানে প্রকার কোলন আমরা লিখলাম VIDEO। ভিডিও এখানে আমাকে দেখাচ্ছে যত ভিডিও আমাদের এই ফোল্ডারে আছে, আমার সব ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। তবে এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ভিডিও স্পেলিং একদম কারেক্ট হতে হবে। অনেকটি এদিক ওদিক হলে স্যার কিছু দেখা যাচ্ছে না। তো আমরা আমাদের ফাইল ফোল্ডার বা ড্রাইভ থেকে কিভাবে বিভিন্ন জিনিস সার্চ করে বের করতে হয় আমরা সেটা দেখা যাচ্ছে না। দেখে না দেখে ওনার কিছু আসে যায় না, উনি ওনার কথা বলতে হয়। কই আমরা তো দেখতে পাই সবাই। না পিন করে নেন তাহলে দেখতে পারবেন। আমরা সবাই দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। আরেকটা দেখবো যে কোনো ফাইল বা ফোল্ডারের ডিটেইলস যদি আমরা জানতে চাই, সাইজ কত, কোথায় আছে, জায়গাটা কেউ একজন স্ক্রিন শেয়ার করেছেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিন। আমার এখানে সিলেবাস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমার কম্পিউটারে কতটুকু জায়গা নিয়েছে আমি ডিটেইল যদি দেখতে চাই, দেখুন আমি রাইট ক্লিক করব, দেন সেখান থেকে আমি যারা দেখবেন না তারা দেখেন ক্লাসটা এইভাবে করে স্যারের দুইটা আইটি আছে, প্রেজেন্টিং লেখা আছে, প্রেজেন্টিং লেখার উপর লেখাটা পিন করেন, যে একটা প্রেজেন্টিং লেখা সেখানে পিন করে দেখতে পাবেন। 1.08 মেগাবাইট, এটা কি পরিমাণ জায়গা নিয়েছে? 1.09 মেগাবাইট। ডিস্কের জায়গা একটু বেশি নেয়, কারণ আরো কিছু কাজ দেখা যাচ্ছে না, এটা মুভমেন্ট করতে একটু জায়গা বেশি নিয়ে নেয়। এই ফোল্ডারের ভিতরে কয়টা ফাইল আছে? 4টা ফাইল আছে। এই ফোল্ডারের ভিতরে কোনো সাব ফোল্ডার আছে কিনা ও বলতেছে না, সাব ফোল্ডার 0। এভাবে একটা ফোল্ডার ক্লাসটা কিছুই বলতে পারি সময়ের মধ্যে জানতে পারি। কেন বলবো ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। স্যার আমি এবার আমরা আমাদের যে এখন পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা কম্পিউটারের দেখতে চাচ্ছিলাম, জিনিসগুলো না শিখলে আপনি একটা নোটবুকে চালাতে পারবেন। তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তো আমরা শিখবই, শেখার জন্য একটা যন্ত্র আমি কিভাবে চালাবো সেটা যদি আমি না জানি, চালাতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কিছুই শিখতে পারি না, প্রবলেম অ্যারাইজ হবে। এই প্রবলেমগুলো যদি আমরা ধরতে যাই তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। সেগুলো যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনারা কনফিডেন্ট হবেন একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিভাবে চালাতে হয়। ভিডিওটা দেখবেন আবার তখন সব বুঝতে পারবেন। এখনই তো বুঝি না, ভিডিও দেখি যত প্র্যাকটিস হবে তত আপনাদের আমরা নেক্সট ক্লাসে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, সেখান থেকে আমরা আমাদের ক্লাস শুরু করব। বাট এই দুদিন যে ক্লাসটা হলো এটা তো ফাউন্ডেশন ক্লাস। একটা কম্পিউটার যদি আপনি চালাতে না পারেন পরে ওগুলোতে আপনি যেতে পারবেন না। কিছুই পারি নাই বুঝতে। পরে শেষ করে দেব, তার আগে আপনাদের একটু অভিজ্ঞতা শুনবো। এবার টেনশন নিয়েন না, ভিডিও আছে। বলুন, একজন না একসাথে বলবেন না, একজন করে বলুন আমাদের। আসসালামু আলাইকুম স্যার। কিনা কনফারেন্স করা দরকার কিনা? আজকে আমাদের কোঅর্ডিনেটর জনাব লোকমান স্যার, আমার বাংলাদেশ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার, উনি যে ক্লাস দিয়েছেন এটি কম্পিউটারের বেসিক ধারণা